আচ্ছা, সবাই সবার মাইকটা অফ করো। সাদিক, তোমার মাইকটা একটু অফ করো। সবাই মাইক অফ করবা। যদি কোশ্চেন করতে হয় তখন মাইক অন করে কোশ্চেন করবা। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। আচ্ছা, তাইলে কতজন? 17 জন আসছো। কোন চ্যাপ্টার নিবেন? বলছিলাম 3, 4, 13 নিবো, বাট 3, 4, 13 তিনটা চ্যাপ্টার বড়, তো যদি টাইম থাকে তাহলে লাস্টে 13 পড়াবো, আর যদি টাইম না থাকে তাহলে 13 পরের দিন পড়াবো। আজকে খালি 3, 4 পড়াবো, বুঝছো? আচ্ছা, দেখি আমরা কত পড়াইতে পারি। তো এক সেকেন্ড দাঁড়াও, আমি আমার ছোট ভাইকে বলে আসি যাতে সাউন্ড না করে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে তোমাদের ক্লাস টাইম পিছাইছি, এর কারণ হচ্ছে আমি ঢাকা থেকে আজকে আসলাম বাড়িতে, এজন্য। আচ্ছা, এখন তোমাদের তো গতকালকে ছুটি দিছিলাম এই জন্য যাতে তোমরা যে সব ক্লাস হইছে, যতগুলো এক্সাম হইছে, এগুলো তো সবাই দাও নাই। এক্সাম 10 জন 11 জন দিছো, কোর্সে আসো অনেকজন, 30-35 জন, অলমোস্ট 40 জন। তাহলে তোমরা বাকিরা কেন এক্সাম গুলো দাও নাই? ক্লাস করা নাইলে একটু কষ্ট, এক্সাম দেওয়া তো একদম ইজি। তোমাদের পড়া জিনিস এক্সামটা দিয়ে দিবা, ওইটাও তোমরা দাও না। এখন আজকে দেখবো না যে ছুটির মধ্যে কয়জন বাকি আছো যারা এক্সাম দাও নাই কালকের মধ্যে, এই সপ্তাহে। এক্সাম লিঙ্ক কিন্তু আমি প্রত্যেক সপ্তাহের জন্য অন করে রাখবো না, এক সপ্তাহ জাস্ট থাকবে সবগুলো এক্সাম, পরের সপ্তাহে সবগুলো লিঙ্ক অফ করে রাখবো, আর এক্সাম দিতে পারবে না, বুঝছো? কারণ এগুলো আমি জানি তোমার আর কোনো উপকারে আসবে না এই এক্সাম, তুমি যদি পরে দাও। কারণ তুমি এটা পড়ো নাই, তুমি জাস্ট এমনি 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 দিয়ে দিবা, এটা তো কোনো লাভ হবে না। এক্সামের উদ্দেশ্য হচ্ছে তোমাকে পড়ানো, তুমি যাতে পড়ে নিজেকে একটু যাচাই করতে পারো, এটা হচ্ছে উদ্দেশ্য। তো না পড়লে কোনো লাভ নাই। ভাইয়া আজকে যে চ্যাপ্টার ভাই কোশ্চেন যেগুলো ভুল ছিল ওগুলো তো ঠিক করা হয় না। জি, যে কোশ্চেন গুলো ভুল ছিল কোশ্চেনগুলো ভুল ছিল, আমি তো কয়েকটা মার্ক দিয়ে রাইট করে আবার মার্ক দিয়ে দিছি। সবগুলো হয়তো হয় না, কোনোটা বাকি থাকলে আমাকে একটু ইনবক্সে বললো যে ভাই এইটা বাকি আছে। ভাইয়া হ্যাঁ, আমাদের ভাইয়া ওই প্রথম যে যাদের মেরিট রেজাল্ট লিস্টে আবার দিয়েছিলেন ওদের তো হয় দিবেন। নাই, মার্ক যোগ করেন না ওদের। মার্ক যোগ করছি তো, কয়েকটা ঠিক করে করছি, হয়তো দু একটা বাকি আছে। ওইগুলো তুমি আমাকে ইনবক্সে বললো যে মাইক কথা বলতেছো, সে আমাকে ইনবক্সে বললো যে কোনটা বাকি আছে। ভাইয়া মেরিট লিস্টে এডিট করবেন আবার? হ্যাঁ, মেরিট লিস্ট এড করে দিব। আচ্ছা, এগুলো খুব একটা প্যারা না, বুঝছো? মেরিট লিস্ট, এখানে তুমি মেরিট লিস্টে 1-এ থাকো না 2-এ থাকো, এটা কিন্তু ম্যাটার করতেছে না। তুমি আমার এরকম হয়েছে অনেকবার যে আমার কোর্সে প্রত্যেকটা মেরিট লিস্টে 1-এ 2-এ ছিল, কিন্তু এনডিসি তে চান্স পায় না। আবার যে 3-এ 4-এ ছিল ওরা এনডিসি তে চান্স পাইছে। আসলে আমাদের সবার এখানে টার্গেট হচ্ছে এনডিসি তে চান্স পাওয়া, মানে আমার না, বাকি তোমাদের, কারণ আমি তো অলরেডি পড়ছি। তো তোমাদের সবার টার্গেট হচ্ছে এনডিসি তে চান্স পাওয়া, এখানে মেইন টার্গেট। তুমি মেরিট লিস্টে সবার লাস্টে থেকেও যে তুমি এনডিসি তে চান্স পাইতে পারো, কোনো সমস্যা নাই, আমি তোমাকে অ্যাপ্রিশিয়েট করবো। কিন্তু তুমি যদি মেরিট লিস্টে সব এক্সামে ফার্স্ট হও কিন্তু তুমি এনডিসি চান্স পাও নাই, সেক্ষেত্রে কিন্তু আমি কষ্ট পাবো, বুঝছো? সো এখানে এইগুলো নিয়ে আসলে খুব বেশি প্যারার কিছু নেই। তোমার কোনো কোশ্চেনে ভুল থাকলে হ্যাঁ, এটা একটা সিরিয়াস ম্যাটার, কারণ তুমি একটা ভুল জিনিস শিখতেছো। সেক্ষেত্রে তুমি আমাকে জানাবা যে হ্যাঁ, কোশ্চেনে ভুল আছে, তবে মেরিট লিস্টে এড করে দিব। এটা তোমাদের আর কি, জাস্ট আগ্রহ বাড়ানোর জন্য। আচ্ছা, আচ্ছা, এখন আমরা আজকে পড়বো হচ্ছে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার হচ্ছে 13, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারগুলো মেইনলি জ্যামিতির, এছাড়াও জ্যামিতির একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা একটু অন্যরকম জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি। সো ওই চ্যাপ্টারটা আমরা আলাদা করে পড়বো, ঠিক আছে? এছাড়া মানে অঙ্কন সংক্রান্ত জ্যামিতির এই 3টা চ্যাপ্টারই আছে। এর মধ্যে 13 নম্বর চ্যাপ্টারটা আবার কিছু ক্যালকুলেশন জ্যামিতির, আর 3 আর 4 হচ্ছে পিওর অঙ্কন সংক্রান্ত, অর্থাৎ আমরা যেটাকে বলি সম্পাদ্য উপপাদ্য, এই টাইপ জিনিসপাতি হচ্ছে এই 2টা চ্যাপ্টার। সো এটা আমরা আজকে পড়বো। মেইনলি এই চ্যাপ্টার গুলো হচ্ছে সবচেয়ে সহজ, এনডিসি এডমিশনের জন্য সবচেয়ে কম পড়া এই কয়টা চ্যাপ্টার, এই জন্য এগুলো আমি সবার প্রথম ক্লাসের জন্য পিক করছি, যাতে তোমাদের ভয় না লাগে, যাতে ক্লাসটা ছোট হয় প্রথম ক্লাসটা, বুঝছো? আমি প্রথমেই তোমাদের মানে ভয় পাওয়াই দিতে চাচ্ছি না। কঠিন কঠিন জিনিস খুব কম আসে এনডিসি তে, সহজ জিনিস আসে, বুঝছো? তো এই জ্যামিতি চ্যাপ্টার দিয়ে কিন্তু গত কয়েক বছরে ভালোই কোশ্চেন হয়েছে, ঠিক আছে? কিন্তু কোশ্চেন হয়েছে কয়েকটা স্পেসিফিক জায়গা দিয়ে, তুমি যদি এই জায়গাগুলো না চিনো তাহলে কিন্তু তুমি পুরো বই পড়ে ফেলবা। জ্যামিতির তুমি চিত্র আঁকবা, তুমি উপপাদ্য মুখস্থ করবা, কিন্তু এগুলো কিন্তু কখনো আসে না পরীক্ষায়।
পরীক্ষা যেগুলো আসে এগুলো আমরা পড়াবো। তোমাদের মধ্যে অনেকে হয়তো জ্যামিতি ভালো করে পড়ো না এসএসসি লাইফে, একদমই ভালো করে পড়ো না, কোনো সমস্যা নেই, ভালো করে পড়া লাগবে না। আমি যেটুকু জাস্ট বলতেছি এর বাইরে একটা লাইনও পড়তে হবে না, আমি জাস্ট যেটুকু বলতেছি এইটুকু পড়ো, এটা তোমার এনডিসি চান্স হবে, এর বাইরে কিছু আসবে না। আচ্ছা, সো চ্যাপ্টার 3টা মেইনলি হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত এবং বৃত্ত সংক্রান্ত কিছু কথাবার্তা, চ্যাপ্টার 3 পুরো চ্যাপ্টারটা জুড়ে। সো এর প্রথম কথাই শুরু হয় হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, ঠিক আছে। এখন আমার কেন জানি মনে হয় যে পিথাগোরাসের উপপাদ্য আঁকার কিন্তু অনেক মানে প্রমাণ করার অনেকগুলা পদ্ধতি আছে। এখন উপপাদ্য মুখস্থ করা মনে হয় আমার জীবনে, আমি যখন এসএসসি তে পড়তাম, আমার জীবনে সবচেয়ে কঠিন কাজ ছিল হচ্ছে উপপাদ্য জিনিসটা মুখস্থ করে পরীক্ষায় লেখা, কারণ এই জিনিস বুঝে বুঝে পরীক্ষা এতগুলো আলাদা আলাদা করে লেখা সম্ভব না, মানে পরীক্ষার কম টাইমের মধ্যে এই জিনিসটা করা সম্ভব না। সো কি করতে হইতো যে মুখস্থ করে লিখতে হইতো, এটা সবচেয়ে বড় পেইন ছিল। এখন তোমার এনডিসি ভর্তি পরীক্ষায় কি উপপাদ্য আসবে বা কোনো উপপাদ্যের প্রমাণ করতে দিবে? না, এটা খুবই আনলাইকলি যে এনডিসি ভর্তি পরীক্ষা তোমাকে একটা উপপাদ্য প্রমাণ করতে দিবে। বাট সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ফেমাস যে উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য, এইটার একটা প্রমাণ তোমাকে এনডিসি ভর্তি পরীক্ষায় দিতেই পারে। এখন পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার আমি তবে বলছি অনেক পদ্ধতি আছে, সম্ভবত মানে 100-র উপরে পদ্ধতি আছে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা। তো সবচেয়ে ছোট একটা পদ্ধতি তুমি শিখে রাখো, যাতে যদি ভর্তি পরীক্ষায় আসে এটা প্রমাণ করতে তুমি কম সময়ের মধ্যে অল্প টাইমে পারো, এই জন্য এটা তোমাকে শিখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আচ্ছা, ধরো এই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মানে পিথাগোরাসের উপপাদ্য অন্য স্থূলকোণী বা সূক্ষ্মকোণী ত্রিভুজ অর্থাৎ ওবেস বা অ্যাকিউট অ্যাঙ্গেল ত্রিভুজের ক্ষেত্রেও হইতে পারে, বুঝছো। বাট আমরা এখন যেটার জন্য শিখতেছি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের জন্য। আচ্ছা, এটার জন্য পিথাগোরাসের উপপাদ্যের এবিসি ধরো হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, এখন এই ত্রিভুজের দুইটা অ্যাঙ্গেল আছে, এই একটা অ্যাঙ্গেল আছে, এই একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। সো আমরা ভাইয়া এই অ্যাঙ্গেলটা, জি স্ক্রিনে তো দেখা যায় না। স্ক্রিন দেখা যাওয়ার কথা, বাকিরা দেখতে পাচ্ছ? দেখা যাইতেছে ভাই, দেখা যাইতেছে। যে দেখতে পাচ্ছ না সে একটু বের হয়ে আবার জয়েন করো। ভাই আমার দেখা যায় না। যে দেখতে পাচ্ছ না বের হয়ে আবার জয়েন করো। আমিও আরেকটা ডিভাইস থেকে আসি, সো দেখা যায় না এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি অন্য একটা ডিভাইস থেকে, বুঝছো। তো কারো যে সমস্যা হয় তাহলে বের হয়ে আবার জয়েন করো। আচ্ছা, আর যদি কারো খুব বেশি সমস্যা করে, হয়তো নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে, সেক্ষেত্রে সে ওয়েট করো, সমস্যা নাই, ক্লাসে রেকর্ড হচ্ছে, তোমরা রেকর্ড পেয়ে যাবা। আচ্ছা দেখো, সো এই কোণটাকে ধরো আমি থিটা ধরলাম, ঠিক আছে, বি কোণটাকে, তাহলে বি কোণকে থিটা ধরলে সাইন থিটা ইকুয়ালস টু কি লেখা যায় বলো তো? লেখা যায় হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এবি। আচ্ছা, এরপরে cos থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? cos থিটা ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। ওকে, এবার আমরা 1 নম্বর সমীকরণকে স্কয়ার করব আর এটার সাথে 2 নম্বর সমীকরণে স্কয়ার যোগ করব। তাহলে কি থাকে? থাকে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু থাকে হচ্ছে ac স্কয়ার বাই ab স্কয়ার প্লাস bc স্কয়ার বাই ab স্কয়ার, ঠিক আছে। সো এটা যোগ করলে থাকে ab স্কয়ার আর এখানে থাকে হচ্ছে ac স্কয়ার প্লাস bc স্কয়ার। এখন তোমরা সবাই জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 1, সবাই জানো। সো এইটাকে এদিকে নিয়ে আসলে আর এইটা এখানেই থাকলে কি থাকে? থাকে হচ্ছে ab স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার। এটাই হচ্ছে আমার পিথাগোরাসের ত্রিভুজের সবচেয়ে ছোট্ট একটা প্রমাণ, যেটা পরীক্ষা আসলে তুমি একদম কম জায়গার মধ্যে অল্পের মধ্যে দেখাইতে পারবা, ঠিক আছে। এই একটা প্রমাণ বাদে ভর্তি পরীক্ষার জন্য আর তোমার কোনো প্রমাণ পড়তে হবে না। তোমাদের বইতে একটা বড় প্রমাণ আছে পিথাগোরাসের উপপাদ্যে, ওইটাও পড়তে হবে না, কারণ পরীক্ষা আসলে ওইটা ভর্তি পরীক্ষা উপযোগী না। ভর্তি পরীক্ষা এত বড় একটা প্রমাণ করতে গেলে কিন্তু তুমি 40 মার্কের পরীক্ষা দিতে পারবে না, ওই 5 মার্কে আটকে থাকতে হইবে তোমার, ঠিক আছে। আচ্ছা, ইউসা বলছো বায়োলজি ক্লাস হয়েছিল কিনা? না, বায়োলজি ক্লাস গত সপ্তাহের একটা ক্লাস ক্যান্সেল হয়ে গেছিল, ওইটার জন্য আমি একটা রেকর্ড দিছিলাম, রেকর্ডটা সম্ভবত তুমি দেখো নাই, তোমার কোশ্চেন শুনে বোঝা যাচ্ছে। এবং ওইটার উপর তো এক্সামও হয়েছে, তাহলে তুমি এক্সাম কেমনে দিলা?
আচ্ছা ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝছো। কেউ আসো যে এটা বুঝো নাই এই সহজ ম্যাথটা? আসো কেউ? আশা করি কেউ নাই। আচ্ছা খুব ভালো। এবারে আমরা একটা টার্ম শিখবো, এটাকে বাংলায় বলা হচ্ছে লম্ব অভিক্ষেপ বা পারপেন্ডিকুলার প্রজেকশন। ঠিক আছে, লম্ব অভিক্ষেপ বলতে বোঝায় মেইনলি যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে, ধরো কোনো একটা জিনিসের উপর দিয়ে যদি আমি টর্চ লাইট মারি, ঠিক আছে, তাইলে এই জিনিসটার কতটুকু ছায়া পড়ে নিচে, একদম পারপেন্ডিকুলারলি উপর দিয়ে যদি আমি একটা টর্চ লাইট মারি, তাইলে কোন পর্যন্ত ছায়া পড়বে, এটা হচ্ছে এটা কোনো একটা জিনিসের লম্ব অভিক্ষেপ। তাহলে এই জিনিসটা যদি তোমরা বুঝো যে উপর দিয়ে টর্চ লাইট মারলে কতটুকু ছায়া পড়বে, তাইলে আমাকে বলো তোমরা যে একটা বিন্দু, ঠিক আছে, একটা বিন্দুর অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ যেটাই বলো সেটা কি হবে? একটা রেখা হবে নাকি একটা বিন্দু হবে? বলো। একটা বিন্দুকে বিন্দু উপর হবে দিয়ে লাইট ভাইয়া। মারলে কি হবে? হ্যাঁ, একটা বিন্দুকে যদি আমি উপর দিয়ে লাইট মারি তাহলে নিচে একটা বিন্দুই ছায়া পড়বে, তাই না? তাহলে বিন্দুর লম্ব অভিক্ষেপ হবে বিন্দু। আচ্ছা এখন ধরো একটা লম্ব রেখা, ঠিক আছে, একটা লম্ব রেখার অভিক্ষেপ কি হবে বলো? লম্ব রেখা বলতে কি বুঝাইছি আমি বলি। এই হচ্ছে একটা, ধরো এটা তো বেসমেন্ট যেখানে ছায়াটা পড়বে, এখানে একটা লম্ব রেখা আছে। এবার এইটার উপর দিয়ে আমি টর্চ লাইট মারছি, নিচে ছায়াটা কি পড়বে বলো? বিন্দু। ছায়া থাকবে না তো, শূন্য হবে। না, শূন্য হবে না, একটা বিন্দু ছায়া আমি পাবো, কারণ এই লম্ব রেখাটার একটা মাত্রা তো আছে, তাই না? একটা ক্ষুদ্রতম মাত্রা আছে, যে মাত্রাটা হচ্ছে এটার বিন্দু। সো একটা লম্ব রেখার লম্ব অভিক্ষেপ হবে বিন্দু, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। এবং এই ধরনের থিওরিটিক্যাল জিনিস দিয়ে প্রচুর কোশ্চেন করে এনডিসি, বুঝছো, প্রচুর লাইক করে থিওরিটিক্যাল জিনিস। লম্ব বিক্ষেপের সংখ্যা তোমাদের তোমাদের এখন 20 জন ক্লাসে আসো, তোমাদের জিজ্ঞেস করলে এর মধ্যে 18 জন আমাকে গড়গড় করে বলে দিবা যে এটা কাকে বলে। বাট এই জিনিসটা তুমি বুঝছো কিনা, আদৌ কনসেপ্টটা তুমি ধরতে পারো কিনা, এই জিনিসটা হচ্ছে মেইন চেক করার ব্যাপার, বুঝছো? এবং এনডিসি এই কাজটাই করে। এখন ধরো একটা সমান্তরাল রেখা, লম্ব রেখা না, আমি একটা সমান্তরাল রেখা নিছি। এই সমান্তরাল রেখার অভিক্ষেপটা কি হবে বলো তো? ওই সমান্তরাল রেখার দৈর্ঘ্যের সমান হবে। রাইট, এই ধরো একটা সমান্তরাল রেখা, তাহলে এইটার উপর দিয়ে যদি আমি টর্চ লাইটটা মারি তাহলে এই রেখাটা বরাবরই তো ছায়াটা পড়বে, তাই না? সো হ্যাঁ। এটা হবে রেখাংশের দৈর্ঘ্যের সমান। সো এটা হবে রেখাংশের দৈর্ঘ্যের সমান আমরা একটা অভিক্ষেপ পাবো। তাইলে অভিক্ষেপ নিয়ে তোমাদের এইটুকু জানলেই চলবে যে একটা বিন্দুর অভিক্ষেপ বিন্দু হয়, লম্ব রেখার অভিক্ষেপ এই জিনিসটাও বিন্দু হয়, এবং সমান্তরাল রেখার অভিক্ষেপটা হয় নর্মাল যেটা হওয়ার কথা ছিল, অর্থাৎ রেখাংশের দৈর্ঘ্যের সমান একটা অভিক্ষেপ পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, আবার ধরো একটা বাঁকা রেখা যদি হয়, যেটা সমান্তরালও না আবার লম্বও না, ধরো এরকম একটা বাঁকা রেখা, ঠিক আছে, এইটার উপর থেকে যদি আমি ফেলি তখন কিন্তু অভিক্ষেপটা পাবো পুরাটা না, এই পুরা রেখার দৈর্ঘ্য না, বরং এইটুকু পাবো, ঠিক আছে? এইটাকে হয়তো আমি যদি এখানে উঠাই তাহলে হয়তো এটুকু হবে, এটুকু হবে, ঠিক আছে? এটা কিন্তু বের করা যায় চাইলে, তাই না? এটাকে ত্রিকোণমিতি ইউজ করে আমরা বের করতে পারবো যে এই অভিক্ষেপটা আসলে কতটুকু। রেখার দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এই অভিক্ষেপটা কতটুকু, ঠিক আছে? আচ্ছা, সো এটা হবে তাহলে এল কস থেটা, এটা যদি থেটা হয় তাহলে এটা হবে এল কস থেটা। সো এইটা হচ্ছে একটা বাঁকা রেখার লম্ব বিক্ষেপের সূত্র, বা এটা দিয়ে যে কোনো লম্ব বিক্ষেপই বের করা যায়, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে এরকম। সো আশা করি তোমরা লম্ব বিক্ষেপের এই কনসেপ্টগুলো বুঝছো, এগুলো থেকে কোশ্চেন করলে পারবা। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের উপপাদ্য। এই জিনিসটা কেমন হয়, মানে এটার প্রুফ আছে বইয়ের মধ্যে যে প্রমাণ কেমনে করে, এই প্রমাণ টমান তোমাদের লাগবে না, কেমনে কি হইছে ওই জিনিস তোমাদের বুঝে প্রমাণ করে আসছে এই জিনিস তোমাদের লাগবে না। তোমার জাস্ট এইটুকু জানা লাগবে যে, আচ্ছা আমি জাস্ট টার্মগুলো লিখে দিছি, ইংলিশ ভাষায় কারো বুঝতে কোনো সমস্যা হইলে আমাকে একটু বলুন। আচ্ছা আমি জাস্ট ত্রিভুজটা এঁকে দেখাই। যে স্থূলকোণী ত্রিভুজ হয় হচ্ছে এরকম, ধরো স্থূলকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেল অবিউস হয়, এই অ্যাঙ্গেলটা ধরো অবিউস, এটা হচ্ছে একটা এ বি, বি দিই, এটা হচ্ছে ধরো একটা এবিসি ত্রিভুজ, আর এটা ধরো ডি, ঠিক আছে? এটুকু যদি ডি হয়, এই ছবিটা জাস্ট একটু মাথায় রাখার চেষ্টা করবা, তাহলে মনে রাখা ইজি। তাহলে আগে আমরা পড়ছিলাম কি, আগে আমরা পড়ছিলাম যে এ বি স্কোয়ার ইকুয়ালস টু হয় এসি স্কোয়ার আর বিসি স্কোয়ারের ইকুয়ালস টু হয়। আমরা মনে রাখবো যে স্থূলকোণীর জন্য এ বি স্কোয়ারটা হয় এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের থেকে বড়, ঠিক আছে, লার্জার। কতটুকু বড় হবে সেটা আমরা মেজার করতে পারবো, সেটা হবে হচ্ছে এসি স্কোয়ার
প্লাস বিসি স্কোয়ার, এইটুকু তো থাকবে, এটার সাথে যোগ হবে কি 2 বিসি, এইটুকু বিসি ইন্টু সিডি, অর্থাৎ এইটুকু সাথে এইটুকু। ঠিক আছে, এইটা একটু কষ্ট করে মনে রাখবে। এটা দিয়ে সরাসরি এমসিকিউ তোমাদের যদি কোশ্চেন হয় বা এক কথায় যদি কোশ্চেন হয়, সরাসরি এটা দিয়ে কোনো একটা ম্যাথ দিয়ে দিতে পারে, বা এরকম একটা চিত্র দিয়ে এমন একটা ম্যাথ দিতে পারে যেটা ভ্যালু ইনপুট করে তোমার এই সূত্রটা কাজে লাগায় কিছু একটা বের করতে হবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা যখন নিব দেখবা যে এটা দিয়ে আমি দিয়ে দিছি। সো এই জিনিসটা খালি একটু মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। স্থূলকোণের যে একটা উপপাদ্য আছে পিথাগোরাসের, ওইটা দিয়ে জাস্ট এই সূত্রটা মুখস্থ করবা, আর কিছু না, নাথিং। আচ্ছা, আশা করি বুঝছো এটা। এবার আমরা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখি, অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখি। ঠিক আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের সূত্রটা কেমন হয়? এই যে দেখো, এটাই আমি লিখে রাখছি যে এইটার জন্য এইটা হবে ছোট, মনে রাখা ইজি। সূক্ষ্ম মানে ছোট, স্থূল মানে বড়, তাহলে ওইটার জন্য এবি স্কোয়ার হয়েছে বড়, আর এইটার জন্য এবি স্কোয়ার হয়েছে ছোট। কতটুকু ছোট হয়? যেহেতু ছোট, সো আমরা মাইনাস করছি এখানে। সো আমরা এখানে করছি কি, এইটা প্লাস এইটা তো লিখছি, এটার সাথে মাইনাস করছি হচ্ছে এই যে বিসি আর সিডি। এই হচ্ছে বিসি, এটা হচ্ছে সিডি। ঠিক আছে, আচ্ছা, এই দুইটার গুণফল মাইনাস করছি। সো পিথাগোরাসের সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্র দিয়ে তোমার জাস্ট এই সূত্রটা, এইটা তো তোমার এমনি মনে থাকবে, এটা মনে রাখা লাগবে না। এটা তোমার এমনি মনে থাকবে, এটা মনে রাখা জরুরি, কিন্তু তোমার এমনি মনে থাকবে, এই জন্য বলছি যে এটা মনে রাখা লাগবে না। আমি আগে এভাবে পড়াশোনা করতাম, বুঝছো, যে বইয়ের মধ্যে কিছু কিছু জিনিস তো আমরা একবার দুইবার পড়ার পরে এরকম হয় যে এই জিনিসটা যদি এখন আমি কিয়ামত যদি হয় তাও আমি পারবো। এরকম অনেক জিনিস আছে না, যে যাই হয়ে যাক এই জিনিস আমার কোনোদিন ভুল হবে না। সো আমি কি করতাম, যে বইয়ের মধ্যে ওই জিনিস কখনো আমি কোথাও মার্কটা করতাম না, যে জিনিস আমি পারবো ওই জিনিস কোনোদিন দাগাইতাম না। জাস্ট বইয়ের মধ্যে যে যে জিনিসটা আমার পারতে সমস্যা হইতে পারে ওই জিনিসটাই আমি পড়তাম, ওই জিনিসটাই আমি দাগাইতাম, বুঝছো। সো তোমরা এই পিথাগোরাসের সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্র দিয়ে জাস্ট এই লাইনটাই মনে রাখতে পারো, আর এইটা দিয়ে জাস্ট এই লাইনটা মনে রাখতে পারো, কারণ এই দুইটাই তোমাদের পারতে সমস্যা হইতে পারে, বাকি জিনিস তোমাদের পারতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটুকু আমরা করলাম। এখান দিয়ে আমরা ম্যাথ করব এবং পরীক্ষা আসবে, সো এই জিনিসটা তোমাদের মুখস্থ করতে হবে কষ্ট করে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা দেখি, যে অ্যাপোলোনিয়াস তার উপপাদ্যে কি বলছে, এটা একটু দেখি। আচ্ছা, সো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য দিয়ে জাস্ট মনে রাখবা জিনিসটা কি ছিল। ঠিক আছে, উনি কি প্রুফ করতে চাইছে। ধরো একটা ত্রিভুজ আঁকি অ্যাপোলোনিয়াসের মতো করে, উনি যেভাবে আঁকছিলেন। ধরো একটা ত্রিভুজ, ত্রিভুজটার নাম দিলাম একটা এ বি সি, আর এইটা যেখানে ছেদ করছে এটাতেই ডি। এটা যেহেতু মধ্যবিন্দুতে ছেদ করছে, সো এইটুকু আর এইটুকু হচ্ছে সমান। ঠিক আছে, দীপ্ত হ্যান্ডেস কেন করছো, কিছু বলবা? ভাইয়া যেই ইয়াগুলা দিছিলেন না পাশে ইংলিশ টার্ম গুলা, তো ওইগুলা কি এনডিসি তে অ্যাজ এ শর্ট কোশ্চেন কি করতে পারে যে ইংলিশ না, টার্ম গুলা? না, না, এগুলা শুধু ইংলিশ ভাষণের বোঝার জন্য দিছি, এগুলো তোমাদের জানতে হবে না, পড়তে হবে না। আচ্ছা, তবে যারা ইংলিশ ভার্সন আছো তোমরা চাইলে বাংলা টার্মটা একটু দেখতে পারো। এর কারণ হচ্ছে এনডিসি তে যে ইংলিশ ভার্সনের যে কোশ্চেনটা করে, ওই কোশ্চেনটা একটা হুবহু অনুবাদ কোশ্চেন করে, বুঝছো। মানে বাংলা কোশ্চেন একটা করে তারপর ওইটাকে সম্ভবত কোনো একটা, ধরো গুগল ট্রান্সলেট বলতে পারো অথবা চ্যাট জিপিটি বলো, এটা দিয়ে কপি করে ট্রান্সলেট করে তারপরে কোশ্চেন দেয়। সো দেখা যায় যে কিছু কিছু অনুবাদ বাজে হয়, মানে তোমরা যে টার্মটা পড়ছো ওই টার্মটা না দিয়ে অন্য কোনো একটা টার্ম দিয়ে দেয়, বুঝছো। সো তোমার যদি বাংলা অনুবাদটা একটু জানা থাকে তাহলে তোমার আর কি বুঝতে হেল্প হবে, যে কি বুঝাইতে চাইছে এটা বুঝতে হেল্প হবে। আশা করি বুঝবা, এমন কঠিন কিছু দেয় না, তাও একটু বললাম, মানে ভয় পাওয়ানোর জন্য বলি নাই। ইংরেজিতে দাও, বুঝবা, সমস্যা নেই। আচ্ছা, বাংলায় যারা আছো তাদের ইংরেজি টার্ম পড়ার দরকার নেই। আচ্ছা, অ্যাপোলোনিয়াস কি বলছে, যে এইটা, এই বাহুটা আর এই বাহুটার স্কোয়ারের যোগফল। ঠিক আছে, এই বাহুটার উপরে একটা বর্গ অঙ্কন করলে যা হবে, এই বাহুটার উপরে একটা বর্গ অঙ্কন করলে যা হবে, এই দুইটার যোগফল হবে এডি। এই বাহুটার উপরে একটা বর্গ আঁকলে যা হবে, এবং বিডি, এই বাহুটার উপরে একটা বর্গ আঁকলে যা হবে, এই দুইটার যোগফলের দ্বিগুণ। খুব কঠিন কথা এবং মনে রাখার মতো কথাই না। ঠিক আছে, সো আমরা এইসব মনে রাখবো না, আমরা যে সমীকরণটা মনে রাখবো যে কি বলছিল, যে এই প্রথম বাহুটা এইটা, এই বাহুটার উপর স্কোয়ার প্লাস এই বাহুটার উপর স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এইটা প্রথমে এডির স্কোয়ার আর এইটা বিডির স্কোয়ার, এটা সমান। ঠিক আছে, তাইলে এই সূত্রটা কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের মধ্যমা বের করার সূত্র। ঠিক আছে, মিডিয়ান লাইন, মধ্যমা বা মিডিয়ান লাইন বের করার সূত্র। আশা করি এই সূত্রগুলো তোমাদের অনেকেরই মুখস্থ আছে,
যদি কারো মুখস্থ না থাকে সে শুধু এটা মুখস্থ করবা। আমার পড়ানো কিন্তু একদম সহজ। কেন সহজ? কারণ তোমরা সবকিছু পারো, এখানে প্রত্যেকটা জিনিস পারো। আমি তোমাদের নতুন কিছু পড়াচ্ছি না, ইন্টারমিডিয়েটের পড়াচ্ছি না যেগুলো তোমরা জানো না। তোমাদের জানা পড়া কিন্তু 100টা জিনিস আছে, এর মধ্যে হয়তো তোমার 10টা জিনিস পড়তে হবে, বাকিটা পড়তে হবে না। সেই 10টা জিনিস তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে আমার কাছে, ঠিক আছে? সো এই সূত্রটা তোমাকে জাস্ট একটু মুখস্থ রাখতে হবে, এইটুকু। এবং এটা মধ্যমা বের করার সূত্র, মধ্যমা বের করার ম্যাথ আসে, ওইটার মধ্যে এই সূত্রটা কাজে লাগে। ভর্তি পরীক্ষা অনেকবার মধ্যমা দিয়ে কোশ্চেন আসছে, মানে মধ্যমাটা একদম খুব ফেভারিট একটা জিনিস হচ্ছে এনডিসি। সো আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো মধ্যমা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, সো এই সূত্রটার একটা আউটকাম আছে, এই যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য দিয়ে একটা জিনিস আসে, সেই জিনিসটা একটু আমাদের দেখাইতে হবে তোমাকে, ঠিক আছে? এইটা খুব গুরুত্বপূর্ণ। এটা দিয়ে একদম মানে মাঝখানে এরকম হয়েছিল, গত 1 বছর মনে হয় কোশ্চেন হয় না, এর মধ্যে মাঝখানে একবার হয়েছিল যে টানা পরপর 2-3 বার একই টপিক থেকে কোশ্চেন দিচ্ছে। এটার মধ্যে এই টপিকটা হচ্ছে এইটা, ঠিক আছে? মিডিয়ান লাইন আর হচ্ছে একটা সাইড, বাহু আর মধ্যমার মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তাহলে এটা যেহেতু খুব হট ফেভারিট একটা কোশ্চেন, এটা আমি পুরোটা একটু দেখাই, একদম ডিরেক্ট না দেখে পুরোটা দেখাই যে কেমনি কি আসছে। ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজটা ধরো এ বি সি। এবার এটার 3টা মধ্যমা আছে। এর যেটা মধ্যমা এটাকে আমরা বলবো ডি, কারণ সি এর পরে ডি আসে। বি এর যেটা মধ্যমা এটাকে আমরা বলবো ই, কারণ ডি এর পরে ই আসে, ঠিক আছে? মানে এই সিরিয়ালটা মনে রাখা একটু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? সূত্র লেখার সময় বুঝবা। এরপরে সি এর উপরে যেটা আঁকবো এটার নাম দেবো এফ, ঠিক আছে? তাহলে এ বি সি, তারপর এর উপরে আঁকছি ডি, বি এর উপরে আঁকছি ই, সি এর উপরে আঁকছি এফ, ঠিক আছে? এই হচ্ছে আমার চিত্র আঁকা শেষ হলো। এবার মধ্যমাটা বের করব কার সাহায্যে? শুধু বাহুর সাহায্যে। ধরো আমাকে বলে দিছে যে এই বাহুটা, ধরো এই বাহুটা এ বি বাহুটা হচ্ছে এ, ঠিক আছে? না ধরো এই বাহুটা হচ্ছে এ, ঠিক আছে? আর এই বাহুটা হচ্ছে বি, আর এই বাহুটা হচ্ছে সি। এইটা ধরো আমাকে বলে দিছে এখানে। যদি বলে দেয় তখন আমি মধ্যমা কিভাবে বের করব? মধ্যমা বের করব ইজি, ডি স্কয়ারের সূত্র। আমি স্কয়ার দিয়ে দেখাই। স্কয়ারকে তুমি এমনি বানাইতে চাইলে জাস্ট দুই পাশে রুট করে দিবা। 2 ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস, সবাই জানো এই সূত্র, সো আমি খুব বেশি কথা না বলি। এখানে তোমরা কি করছে যে যার উপর মধ্যমাটা আঁকছে, যে বাহুর উপরে, দেখো এই ডি মধ্যমাটা কোন বাহুর উপরে আঁকছে? এইটা কোন বাহুর উপরে আঁকছে? এর উপরে আঁকছে না, সো এটা মাইনাস, বাকিটা এখানে প্লাস আকারে আছে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা, যে যার উপর মধ্যমাটা আঁকছে ওই বাহুটা মাইনাস, বাকিটা প্লাস আকারে আছে। তাহলে ইজি। এর পরের দুইটা কি হবে তোমরা সবাই জানো, আমি সোজা লিখে ফেলি। 2 ইনটু এ স্কয়ার প্লাস, এটার জন্য হবে হচ্ছে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে? কারণ ইটা আঁকছি হচ্ছে আমি বি এর উপরে, ডিভাইড বাই, এই অ্যাপটা বাজে, আগে যে অ্যাপটা দিয়ে ক্লাস নিয়েছিলাম ওইটাই ভালো ছিল, আবার অ্যাড আসে। আচ্ছা, এফ স্কয়ারের জন্য আমরা কি লিখবো? এফটা কার উপরে আঁকছি? এফটা আঁকছি সি এর উপরে, খুব ভালো কথা। তাহলে 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সিটা যেহেতু সি এর উপরে আঁকছি, সি কে মাইনাস করবো, ডিভাইড বাই 4। সো এই সূত্র 3টা তোমাদের তো একদম মুখস্থ, এতদিনে সবার থাকার কথা। যে তুমি এই এসএসসি তে 1200 মার্ক ক্যারি করবা, যে তুমি গোল্ডেন প্লাস পাবা, সে তুমি এই সূত্র অলরেডি জানো এবং এই সূত্র ভালো করে তোমার মুখস্থ আছে, ঠিক আছে? জিওমেট্রি প্রুফ করতে দেয় না। শোনো, যে কোনো ভর্তি পরীক্ষা যাবে এখন থেকে শুরু করে, যে কোনো ভর্তি পরীক্ষায় প্রুফ হচ্ছে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট টপিক। যে কোনো ভর্তি পরীক্ষায় প্রুফ কখনো তোমাকে করতে দিবে না। তুমি একদম এনডিসি ভর্তি থেকে এমআইটি ভর্তি পর্যন্ত কোথাও তোমাকে প্রুফ করতে দিবে না, ঠিক আছে? কারণ একটা জিনিস হাজার হাজার বার প্রুফ করা, হাজার হাজার রকমের প্রুফ করা যায়। ওই হ্যাসেলটা কোনো অ্যাডমিশন কমিটি নেয় না, বুঝছো? কারণ তুমি হয়তো এমন ভাবে প্রুফ করছো যেটা অ্যাডমিশন কমিটি নিজেই জানেন যে এভাবে প্রুফ করা যায় কিনা। তাহলে ওই হ্যাসেলটা কোন অ্যাডমিশন কমিটি নিবে? বুঝছো? সবসময় ভ্যালু বের করার মতো জিনিসপাতি এডমিশনে দেয়, বুঝছো? যেটা একটা ভ্যালু থাকে, একটা মুখস্থ জিনিস থাকে, বা একটা বের করার জিনিস থাকে, যার একটা মাত্র মান আসবে, এরকম জিনিস। আচ্ছা, খুব ভালো। এখন এই 3টা দিয়ে আমরা কি করব? এখন এই 3টাকে আমি যোগ করে কিছু কাহিনী টাহিনী করে একটা সূত্র পাবো। সেই সূত্রটা আমাদের বেশি করে মনে রাখা লাগবে। 3 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার। একটা কথা মনে রেখো, যে এই জিনিসগুলোর একটা বাংলা একটা তর্জমা আছে, এই লাইনটার একটা বাংলা তর্জমা আছে, যে একটি ত্রিভুজের 3টি বাহুর উপর অঙ্কিত বর্গের 3 গুণ ওই ত্রিভুজের 3টি মধ্যমার উপর অঙ্কিত বর্গের 4 গুণের সমান। এরকম একটা বাংলা কথা আছে, তাই না? আমি আশা করি যে এই লাইনটা শুনে তুমি ওই বাংলা কথাটা মনে রাখতে পারবা, রেদার দেন ওই বাংলা কথাটা দিয়ে তুমি এই জিনিসটা বের করবা, ঠিক আছে?
এই লাইনটুকু তোমার জানলে তোমার ম্যাথ করা ফাস্ট হবে অনেক, ঠিক আছে? সো এটা একটু মনে রাখবা সবাই, আশা করি সবার মনে আছে। আমি জাস্ট একটু মনে করাই দিচ্ছি এবং বলে দিচ্ছি যে এই জিনিসটা হচ্ছে একটা এডমিশনে আসার মতো গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, খুব ভালো। এখন আমরা যে জিনিসপাতি শিখছি, অনেকগুলো কথা শিখে ফেললাম, অনেকগুলো থিওরি একসাথে শিখে ফেললাম। এবার আমরা একটু প্র্যাকটিস করি, তাই না? প্র্যাকটিস করার দরকার আছে, নাহলে থিওরিটা আসলে মাথায় ঢুকে না। আচ্ছা, কিছু প্রবলেম সলভ করি। আমি প্রথমে টাইম দিব, তোমরা সলভ করবা, এরপরে তোমাদের মধ্যে যারা পারো না তাদের আমি করিয়ে দিব। দেখো, প্রথম প্রবলেমটা বলছে যে কোন ত্রিভুজের প্রতিটি কোণ সমান, খুব ভালো, এর একটি বাহু 3 সেন্টিমিটার হলে পরিসীমা কত? ঠিক আছে, পেরিমিটার বের করতে বলছে। সবাই করো, সবাই করো। এই চ্যাট বক্সে বলবা, নিয়ম তো জানোই। কোশ্চেন কেউ যদি বের করতে পারো চ্যাট বক্সে বলবা। আর তোমাদের মধ্যে অনেকে বলতেছো যে তোমরা গুগল মিট ইউজ করতে পারো না, তোমরা জুম ইউজ করতে পারো না, তোমরা কেমনে চ্যাট বক্সে মেসেজ দেয় এই জিনিসটা জানো না। এটা কিন্তু খুব একটা লজ্জার কথা, কারণ পৃথিবী কোথায় চলে গেছে ভাই? পৃথিবী এখন এআই এর যুগ, তুমি গুগল মিটে কেমনে মেসেজ দেয় এই জিনিসটা জানো না? এটা কোনো কথা? তুমি একটা জিনিস না জানতে পারো, তুমি ইউটিউবে সার্চ করবা যে কেমনে কি করে। একটা জিনিস শিখতে, তুমি একটা সায়েন্সে পড়ো, তুমি কত জটিল জটিল জিনিস নিয়ে পড়তেছো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে পড়তেছো, তুমি কোয়ান্টাম মেকানিক্স শিখতেছো, আর তুমি এই মুহূর্তে এসে গুগল মিট কেমনে ইউজ করে এই জিনিসটা তোমার জন্য কোনো ব্যাপার? এগুলো তো তোমাদের ফার্দার লাইফে অবশ্যই শিখতে হবে, না কি তুমি নিজেকে ব্লেন্ড তুমি এনডিসি তে গেলা, দেখবা তোমার পাশের বেঞ্চে যে ছেলেটা বসে আছে ওই ছেলেটা হয়তো ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে গোল্ড মেডেল পেয়ে আসছে। তোমার সামনে যে ছেলেটা তোমার রোলমেট, যার খাতা দেখে তুমি পরীক্ষা লিখো বা তোমার খাতা দেখে সে লিখে, সে হয়তো কোনো একটা ম্যাথ অলিম্পিয়াডে বাংলাদেশের মধ্যে টপ করে আসছে। তাহলে এদের মধ্যে তুমি যখন ব্লেন্ড করবা নিজেকে, যে তখন তুমি কি বলবা যে আমি গুগল মিটে মেসেজ দিতে পারি না, গুগল মিটে ক্লাস করতে পারি না? এগুলো বললে চলবে? আচ্ছা, দেখো, সো খুব ভালো, সবাই পারছো। কে কে পারছো দেখি? মুশফিক পারছো, লাবির পারছো, প্রণয়, লাবি সবসময় আগে আগে মেসেজ দাও, ভালো। ফারহান পারছো, জাবের পারছো, দীপ্ত, মাহাদি পারছো, ইউসা, সালে। আচ্ছা, ভালো। সো এটা আমরা কি, এটা একদম ইজি। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত বলো একজন? কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, খুব ভালো। এখন বলছে প্রত্যেকটা কোণ সমান, মানে প্রত্যেকটা কোণ যদি সমান হইতে হয় তাহলে 180 ডিগ্রিকে আমি ভাগ দিব 3 দিয়ে, কারণ ত্রিভুজে 3টাই কোণ থাকে, তাহলে থাকে 60 ডিগ্রি। তাহলে 3টা কোণই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 3টা কোণ 60 ডিগ্রি হইলে এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ বলতো? এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, খুব ভালো। এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের তো 3টা সাইডই সমান থাকে, 3টা বাহুই সমান থাকে, তাই না? তাহলে একটা বাহু বলছে 3, তাহলে 3টা বাহুর পরিসীমা হবে জাস্ট 3 দিয়ে গুণ করে দিব। তাইলে পরিসীমা ইকুয়ালস টু জাস্ট 3 ইন্টু 3 ইকুয়ালস টু 9 সেন্টিমিটার। সবার হয়েছে, একজনও ভুল বলো না। আচ্ছা, খুব ভালো একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করছি। এবারে দেখি যে এই প্রশ্নটা কে পারো। এটা অলরেডি একদিন এক্সপোজ করে দিয়েছিলাম, এই প্রশ্নটা আগে গ্রুপে তোমাদের একদিন প্রবলেম সলভ করতে যেয়ে দিয়ে ফেলছিলাম, তাও করো, সবাই হয়তো দেখো নাই, একটু এক্সপ্লেইন করে দিব। বলো, একটা রুমের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেয়া আছে। কত কত দেয়া আছে বলছে? 12 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। বলছে সর্বোচ্চ কত লম্বা একটা লাঠি রুমটায় রাখা যাবে। এবং এটা আশা করি ইংরেজিতে অনুবাদ করা লাগবে না, যারা ইংরেজি আসো তোমরা এইটুকু জিনিস বুঝো যে এটা 3টা সাইড দেওয়া আছে, জাস্ট কত বড় লাঠি হাইয়েস্ট এটার মধ্যে, বা এখানে অথবা এখানে অথবা এখানে অথবা এখানে, যেখানেই হোক এই রুমের মধ্যে রাখা যাবে। এটা বড় বের করার সময় মুশফিক 21.21, এত ফাস্ট কেমনে? লাবির 21.21, তোমরা তো প্রচুর ফাস্ট। প্রণয়, এখন যারা বলতেছো এরা কি তোমরা বের করে বলতেছো নাকি আগে যে মেসেজ দিছে ওটা কপি পেস্ট করতেছো বলো তো? আমি তো এরকম করতাম, বুঝছো? ওই যে এই রাজীব হোসেন সরকার ভাইকে ছিল তোমরা, ওই যে ওনার প্ল্যাটফর্মের নাম হচ্ছে কি যেন ছিল, বায়োলজি হেটার্স। ওনার হচ্ছে লাইভ ক্লাস করতাম করোনার সময়। আমাদের সময় হচ্ছে আমি যখন এসএসসি তে উঠছি তখনই এসএসসি পরীক্ষা শেষ করছি, এটা পরপরই করোনা আসছে, বুঝছো? সো ওই সময় মেইনলি অনলাইন জগৎটা একটা বিশাল রেভুলেশন আসছে। সো আমার অনেক অনলাইন ক্লাস করতে হয়েছে। সো যখন অনলাইন ক্লাস করতাম তো ওই যে ভাইয়েরা কোশ্চেন করতো আর কমেন্টে একজন দুইজন ভালো স্টুডেন্ট থাকতো, ওরা হচ্ছে রিপ্লাই দিত, আর আমরা যারা খারাপ স্টুডেন্ট আছি আমরা এটা কপি পেস্ট করতাম, বুঝছো, যাতে ভাইয়া একটু প্রশংসা করে। আচ্ছা, কর্ণের সমান, আচ্ছা খুব ভালো। দেখি
সো এইটা একটু আমরা চিন্তা করে দেখি। ধরো এই রুমটার 3টা মাত্রা আছে, 12, 9, 12, 15। সো এই রুমটার মধ্যে সবচেয়ে বড় একটা লাঠি আমি 15 মিটার অ্যাট লিস্ট রাখতে পারবো। এটা তুমি বুঝো, এটা সবাই বুঝে যে অ্যাট লিস্ট 15 সেন্টিমিটার ওই একটা লাঠি আমি এই রুমের মধ্যে রাখতে পারবো। এর থেকে ছোট লাঠি তো রাখতে পারবোই। তাহলে 15 সেন্টিমিটার লাঠি রাখতে হইলে আমার এভাবে সবাই একটা লাঠি রাখতে হবে, এইটুকু। তাহলে আমি 15 সেন্টিমিটার একটা লাঠি পাইলাম, ঠিক আছে। আচ্ছা, আর যদি এভাবে একটা লাঠি রাখতাম, এভাবে, তাহলে এটা হয়তো একটা 12 সেন্টিমিটার লাঠি, ঠিক আছে। আর যদি আমি এভাবে একটা লাঠি রাখতাম, এভাবে, তাহলে এটা হয়তো একটা 9 সেন্টিমিটার লাঠি। এখন এর চেয়ে বড় একটা লাঠি আমি কোথায় রাখতে পারবো, আমি একটু দেখাই তোমাকে। এর চেয়ে বড় একটা লাঠি আমি রাখতে পারবো চাইলে এখানে, এইটুকু বরাবর, এই কর্ণ থেকে শুরু করে এই কর্ণ। এই লাঠিটার দৈর্ঘ্য কতটুকু হবে? যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? এখন কতটুকু আমি দেখাই, এইটুকু, এই থেকে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? সো সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে সমকোণ। সো এইটা আমি জানি, এইটা আমি জানি। সো অন্যটা আমি বের করতে পারবো। এটা কত? এটা 9 হইলে এটাও 9। আচ্ছা, সো এটা আমি যদি বের করতে চাই তাহলে কতটুকু হবে, এটা আমি একটু করি, দাঁড়াও। এইটা হবে হচ্ছে এটা অনেক হালকা একটা রং। আচ্ছা, একটা কারো রং নিয়ে করি। √9 স্কয়ার প্লাস 12 স্কয়ার, এটা কত হয় একটু দেখি, দাঁড়াও। সো এটা হয় হচ্ছে 15। তাহলে তো 15ই হয়ে গেল, এটা আর বড় হলো না এর চেয়ে, ঠিক আছে। এরপরে আমরা একটা বড় লাঠি রাখতে পারবো চাইলে এই কর্ণ বরাবর, এই কর্ণটা, এই কর্ণ বরাবর একটা বড় লাঠি রাখতে পারবো। বাট যেহেতু সবাই পারছো অলমোস্ট, তো আমি পুরো সব বিষয়টা এক্সপ্লেন না করে একটু বলি যে চাইলে তুমি এই কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর, সব বরাবর ট্রাই করতে পারো। বাট সবচেয়ে বড় যে লাঠিটা হবে, সবচেয়ে বড় যে জিনিসটা হবে, সেটা হবে হচ্ছে এই কর্ণ বরাবর, এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত, বুঝছো? এবং এইটুকু হচ্ছে পুরাটা হবে, এইটুকু, ঠিক আছে। এবং এই জিনিসটা হবে, তোমরা জানো যে এটা, এই বস্তুটা কি, এটা হচ্ছে একটা আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তুর জন্য কর্ণের সূত্রটা তোমরা জানো সরাসরি, যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। সো এটার জন্য হবে কি, √12 স্কয়ার প্লাস 9 স্কয়ার প্লাস 15 স্কয়ার। সো √12 স্কয়ার প্লাস 9 স্কয়ার প্লাস 15 স্কয়ার। এটা আসলে হচ্ছে 15√2 বা 21.21 সেন্টিমিটার। এটা কিন্তু তোমরা সবাই পারছো, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা সবাই পারছো, দেখি কেউ পারো না এরকম কেউ আছে কিনা। সাদি বলছো 15√2, রুট কেমনে টাইপ করলাম? আমি তো রুট টাইপ করতে পারি না। আচ্ছা, ঠিক আছে। সো এটা ইজি, সবাই পারছো। আচ্ছা, তাইলে এই ম্যাথটা একটু করো সবাই। এই ম্যাথটা বলছে যে একটা 15 ফিট মইয়ের এক প্রান্ত একটা 12 ফিট দেয়ালের উপরে আছে। দেয়াল থেকে কত দূরে অপর প্রান্ত ভূমি স্পর্শ করবে, এটা বলো। দীপ্ত রুট টাইপ করে ফেলছো, গুড। সাদি প্রত্যেকটা পরীক্ষায় দেখি টপ করে, কেমনে? এই ছেলে তো খুব মেধাবী, প্রত্যেক পরীক্ষা দেখি টপ টপ মার্ক পায়। তোমরা অনেকেই ভালো করো, বাট কয়েকজন দেখলাম যে পরীক্ষা তোমরা সিরিয়াসলি দাও না, নাকি আমি বুঝি না, যে তোমরা খুব কম মার্ক পাও। এটা কি পরীক্ষা সিরিয়াসলি না দেওয়ার ফল, নাকি তোমাদের আসলে বেসিকে ঘাটতি আছে? আমি ভালো করে বুঝি না। তোমরা আমাকে নকও দাও না যে ভাই এটা আমি পারি না। দেখে যারা ভালো করে তারা নক দেয় যে ভাই এটা পারি না, এই জন্য পারি না, এই জন্য পারি না, এটা এক্সপ্লেন করো। যে খারাপ করো সে আর নক দাও না। আমি চাই যে খারাপ করো তার সাথে আমার যোগাযোগটা ভালো হোক, যে ভালো পারে ওকে নিয়ে আমার কোনো কাজ নাই। ও আমি না পড়াইলেও নট চান্স পাবে, আমি পড়াইলেও চান্স পাবে, না পড়াইলেও। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? তাহলে তুমি বের হয়ে আবার আসো, বাকিরা দেখতে পাচ্ছে আই গেস। আচ্ছা, মুশফিক, প্রণয় পেরে ফেলছো। মুশফিক, প্রণয়, লাবির, এই তিনটা নাম বারবার সবার আগে দেখি আমি। আচ্ছা, ইউষা, মাহাদি, সবাই পারছো। আচ্ছা, দেখি আর দুইটা অ্যান্সার কে কে দেয়। প্রভাকর, ফারহান। আচ্ছা, ঠিক আছে। তাইলে এটা একটা ইজি কোশ্চেন। এটা কেমনে হয় আমি একটু দেখাই তোমাদের। ধরো একটা দেয়াল ছিল, ধরো একটা দেয়াল, একটা দেয়াল, ঠিক আছে, এই। আচ্ছা, এবার এই দেয়ালের মধ্যে একটা ল্যাডার ছিল, ঠিক আছে, এই হচ্ছে একটা ল্যাডার, এই এটার মধ্যে স্টেপ আছে,
এই হচ্ছে সেই ল্যাডার। এবার দেয়ালটার উচ্চতা আমাকে বলে দিছে, দেয়ালটার উচ্চতা আমাকে কত বলছে, এটা হচ্ছে 12 ফিট, 12 ফিট। আর ল্যাডারটার উচ্চতা কত বলছে আমাকে, 15 ফিট, মানে পুরো ল্যাডারটা হচ্ছে 15 ফিট, মানে এইটুকু মাত্রা হচ্ছে 15 ফিট। আচ্ছা, আর এই থেকে এই পর্যন্ত একটা দূরত্ব আছে, এইখান থেকে এইটুকু কত বলতো, এই দেয়ালটা যদি 12 ফিট হয় তাহলে এইটাও হচ্ছে 12 ফিট, এবং এই থেকে এই পর্যন্ত একটা দূরত্ব আছে, এইটাই মনে হয় আমাকে চাইছে, কত দূরে অপর প্রান্ত হয়, দেয়াল থেকে কত দূর, তাহলে এইটা আমি ধরি এক্স, এটা কতটুকু, এটা আমাকে জানতে চাইছে আমার কাছে, ঠিক আছে। সো এখন আমি আমার আর্টকে একটু দূরে সরাই ফেলি, ম্যাথের মধ্যে চলে যাই। সো ম্যাথে এটা একটা তোমরা সবাই বুঝতেছো যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা ম্যাথ করতেছি সবগুলা, তাহলে সবাই ইজিলি বুঝবা যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে হবে কি, অতিভুজ স্কয়ার মানে হচ্ছে 15 স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার মানে 12 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এক্স স্কয়ার। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে, মানে এক্স স্কয়ার ইকুয়ালস টু আসবে হচ্ছে 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, অতএব এক্স ইকুয়ালস টু আসবে রুট ওভার 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। সো এটা হবে হচ্ছে যে তোমার 9 ফিট, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। সো আশা করি এটা সবাই পারছে, ঠিক আছে। আচ্ছা, এটা সবাই পারার মতোই ম্যাথ ছিল, এরকম সহজ সহজ ম্যাথই চলে আসে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, কোন একটা ত্রিভুজ সূক্ষ্মকোণী কিংবা স্থূলকোণী কি না, এটা আমরা কেমনে বুঝি, যে কোনটা হচ্ছে অবজেক্ট অ্যাঙ্গেল আর কোনটা অ্যাঙ্গেল, এটা আমরা বুঝি কিনা। এর আগে তোমাদের জানা লাগবে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। এই জিনিস কিন্তু এনডিসি তে সরাসরি চলে আসতে পারে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। একটা জিনিস জাস্ট একটু মনে করাই দেই, যে সূক্ষ্মকোণী যে ত্রিভুজটা আছে আমাদের, এই সূক্ষ্মকোণী ত্রিভুজে আমাদের তিনটা কোণই, সাউন্ড শোনা যায় না তো। যে আচ্ছা দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, তাই না, তিনটা কোণই সূক্ষ্মকোণ। আর যেটা স্থূলকোণী ত্রিভুজ, এটার কি তিনটা কোণই স্থূলকোণ, একজন বলো তো আমাকে। একটা না ভাই, একটা কোণ স্থূলকোণ, তাই না, এটার মধ্যে খালি একটা কোণ স্থূলকোণ, কারণ তিনটা কোণ স্থূলকোণ হইলে সূক্ষ্মকোণ কাকে বলে, 90 ডিগ্রি থেকে ছোট কোণ, আর স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড় কোণ। ভাই তিনটা যদি 90 ডিগ্রি থেকে বড় কোণ হয়, ধরো 91 ডিগ্রি 91 ডিগ্রি 91 ডিগ্রি, তাইলে টোটাল ত্রিভুজটা হবে কতটুকু বলতো, হবে হচ্ছে 273 ডিগ্রি। কিন্তু একটা ত্রিভুজ হাইয়েস্ট হইতে পারে 180 ডিগ্রি, এর চেয়ে বড় একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হইতেই পারে না, তাইলে এই জিনিসটা কখনো সম্ভব না। সো একটা ত্রিভুজের, স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ থাকে, বাট সূক্ষ্মকোণী ত্রিভুজে তিনটা কোণ সূক্ষ্মকোণ থাকে। সো এইটা হচ্ছে আমার ডেফিনেশনের মধ্যে জাস্ট এই পার্থক্যটা আছে। ডেফিনেশন দুইটা পড়তে হবে খুব ভালো করে, ঠিক আছে। তাহলে আমাদের পড়তে হবে কি, ডেফিনেশন, এখান থেকে জাস্ট ডেফিনেশন পড়তে হবে এবং দেখে চিনতে হবে এই ত্রিভুজটা এইটা, এই ত্রিভুজটা এইটা। আশা করি এটা সবাই পারবা। আচ্ছা, এইটাই বলছে কি, বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু কি জানতে চাইছে, করো। এবার সাদি আগে বলছে সবার। আচ্ছা, সাদি, প্রণয়, ইউষা, মুশফিক। এবার মুশফিক একটু দেরিতে বলছে। আহনাফ কে দেখলাম অনেকক্ষণ পরে, আহনাফ বলছে। আচ্ছা ভালো, এটা সবাই পারবা আশা করি। দেখো এই ত্রিভুজ দুইটা তোমরা যারা বইয়ের সাথে খুব ভালো পরিচিত, তারা দেখেই, চেহারা দেখেই বলতে পারো যে কার নাম কি। সো এই ত্রিভুজটা তোমরা দেখি, এই দুইটা ত্রিভুজ যে দুইটা ত্রিভুজ যে একই রকম, এটা তোমরা মানে জানো, ঠিক আছে। তারপরে এটা প্রুফ করা যায় দুইটা কোণ দিয়ে, একটা বাহু দিয়ে, যে দুইটা কোণ এবং একটা বাহু সমান। তো যদি সমান হয় তাহলে এইটাও হবে 8, এইটুকু হবে 8, এইটুকু হবে 8। এবার আমার কাছে কোনো ব্যাপারই না, এটা যদি হয় 8, এটা যদি হয় 15, তাহলে বাকি এক্স এর ভ্যালু কত হবে, এটা তো ইজি। এক্স ইকুয়ালস টু সরি, এক্স ইকুয়ালস টু থাকবে, এক্স স্কয়ার ইকুয়ালস টু থাকবে 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার। সো x equals to root over 15 square ভাইয়া কেমনে বুঝবো 8 কারণ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা হচ্ছে সমান, তাই না। তাহলে এই টোটালটা যদি হয় 16, তাহলে এইখানে আছে 8, এইখানে আছে 8, যেহেতু দুইটা অর্ধেক অর্ধেক। সো এটা হচ্ছে 8, এইটা হচ্ছে 8, বুঝছো, এভাবে আমরা বুঝছি। সো রুট ওভার, ভাইয়া দুই ত্রিভুজ সমান কেমনে বুঝবো? এটা বুঝছি হচ্ছে এভাবে যে এই বাহুটা হচ্ছে কমন বাহু দুইটার মধ্যে, তাই না, এই বাহুটা হচ্ছে কমন বাহু,
এবং তার মানে একটা বাহু সমান পাইছি। একটা দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা জিনিস সমান দেখাইতে পারলে ত্রিভুজ দুইটা যে সমান এটা প্রুফ করা যায়, তাই না? তাহলে এই বাহুটা হচ্ছে কমন বাহু, তারপর এইটা হচ্ছে একটা সমকোণ। একটা সরলকোণের মধ্যে একটা যদি হয় সমকোণ, বাকিটা কি হবে? সমকোণ। তাইলে একটা কোণও সমান পাইছি, ঠিক আছে? এবং আরেকটা কি সমান পাবো, যে এই বাহুটা আর এই বাহুটা, যে এইটা মাঝখানে একটা পারপেন্ডিকুলার আছে, এই পাশে একটা বাহু এই পাশে একটা বাহু, তো এইটা আর এইটা সমান, এটা বলা আছে। ও আচ্ছা, এছাড়াও খুব সহজে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে এই চিহ্নটা দেখো, এইটা আর এইটা যে সমান, এটা বলাই আছে প্রশ্নের মধ্যে, এই চিহ্নই দেওয়া আছে। তো এত ঝামেলাই করা লাগে না, চিহ্ন দেখে আমরা বুঝে গেছি এটা আর এইটা সমান। সমান হইলে এইটা 8 এইটা 8, তো একদম বাচ্চাদের ম্যাথ ছিল। আচ্ছা, আশা করি বুঝছো। এবার এটা করো। বলছে কোন সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে মধ্যমার দৈর্ঘ্য কত? If a side of a equilateral triangle is 3 centimeter, what is the length of the median? পনেরো না 1.5 বলছো লাভির। এবার দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে ঝগড়া তৈরি হয়ে গেছে। সরি ভাই, ভুলে 1.5 লিখছি, সরি। আচ্ছা, মুশফিক দুইটা অ্যান্সার দিয়ে ফেলছো, একদম কাছাকাছি অ্যান্সার মনে হয়। আচ্ছা, প্রভাকর সূত্রটা ভুলে গেছে ইউষা, এমনি ভুলে গেলে চলবে? দীপ্ত 2.5, ফারহান আবার একটা পুরাই অন্য অ্যান্সার দিছো 4.28। আচ্ছা, এবার অনেকের একটু অ্যান্সারের মধ্যে এলোমেলো হইছে, মানে এক একজন এক এক রকম হইছে। এখন আমরা দেখি, দেখো এই ম্যাথটায় আমাকে চাইছে কি, আমাকে চাইছে হচ্ছে একটা সহজ জিনিস, চাইছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? একটা সাইডের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, সাইড দেওয়া আছে, আর বলছে কি মধ্যমার দৈর্ঘ্য বের করতে, অর্থাৎ মিডিয়ান বের করতে বলছে, তাই না? তাহলে দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক আমি একটু আগে শিখে আসছিলাম, একটু দেখে আসি, যেখানে শিখে আসছি ওই জায়গায় ঘুরে আসি। এই হচ্ছে আমার সেই সম্পর্ক, তাই না? যে এখানে আমি ক্যাপশনই দিছিলাম এটা মধ্যমা এবং বাহুর মধ্যে সম্পর্ক। সো এই জিনিসটা আমি একটু কপি করে নিয়ে আসি। কপি করে এখানে নিয়ে যাই। ওকে, আমরা নিয়ে আসছি এখানে। সো এইখানে বলছি কি, এটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলোও সব সমান হয় এবং বাহুগুলোও সব সমান হয়, এই জিনিসটা আমরা জানি, ঠিক আছে? যে সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলোও সমান হয়, বাহুগুলোও সমান হয়। কেউ যদি না জানো তাহলে এখন জেনে রাখো, সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান হয়, এটা তো জানোই, মধ্যমাগুলোও সমান হয়। তাহলে সমান যদি হয়, তাহলে এখানে বি আর সি বলতে কেউ নাই, সবাই এ। তাহলে 3 × 3a² ইকুয়ালস টু, এখানে ডি ই আর এফ বলতে কিছু কেউ নাই, সবাই ডি, তাহলে 3d²। সো এখানে আলটিমেটলি থাকে কত? 9a² ইকুয়ালস টু 3 × 4 = 12d², ঠিক আছে? সো আমি যেহেতু বের করব মধ্যমা, আমাকে বের করতে বলছে, আমি কি করব, ডি কে এক জায়গায় রাখবো, d² ইকুয়ালস টু 9/12a²। সো আমি 3 দিয়ে কেটে দিই, 3 আর 4। আচ্ছা, অতএব ডি ইকুয়ালস টু কত থাকবে আমার? থাকবে হচ্ছে √3/2a। এই সূত্রটা তোমরা মনে রাখবা, চাইলে মুখস্থ রাখতে পারো, মুখস্থ রাখাই ভালো, কারণ ভর্তি পরীক্ষায় তোমার সময় বাঁচবে। সো এই সূত্রটা মুখস্থ রাখলে তুমি সমবাহু যখনই দেখলা, সমবাহু ত্রিভুজ, খুব ভালো, আমি এই সূত্র ফেলে দিব। এই সূত্রে আমার যা সমবাহু ত্রিভুজের একটা সাইডের দৈর্ঘ্য লাগবে, একটা সাইডের দৈর্ঘ্য কত এখানে? 3 সেন্টিমিটার। সো এই হচ্ছে 3। সো 3√3/2, সো থাকে কত? √3 × 3/2। সো এটা থাকে হচ্ছে 2.59। 2.59 যে লিখছো কারটা ঠিক আছে? দেখি কারটা ঠিক আছে। ফারহানেরটা ঠিক আছে। আচ্ছা, জাবেরেরটা ঠিক আছে। ফারহান খান, তোমারটা কেন ভুল হলো? মেবি কোনো একটা ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, তোমার তো পারার কথা। লাবির ঠিক লিখছো। আচ্ছা, বাকিটা মোটামুটি ঠিক লিখছো। আচ্ছা, ঠিক আছে। আর দুই একটা একদম মানে আলাদা আলাদা রকমের ক্যালকুলেটরের অংশ মান, দুই একটা ছোটখাটো মান একটু আলাদা আসে, সমস্যা না। আচ্ছা, আশা করি এটা সবাই পারছো, ঠিক আছে? এবং এই টাইপের ম্যাথ তোমরা খুব দ্রুততার সাথে ভর্তি পরীক্ষায় অ্যান্সার দিতে পারবে। ভর্তি পরীক্ষার জন্য তোমরা যখন রিভাইজ করবা ম্যাথ, সবার আগে এই চ্যাপ্টার দিয়ে রিভাইজ করা শুরু করবা, ঠিক আছে? আচ্ছা, কারণ এটা ইম্পর্টেন্ট, যে অনেক বেশি ম্যাথ আসে, অনেক ছোট আমরা নর্মালি একটু অ্যাভয়েড করে যাই, কিন্তু অনেক ম্যাথ আসে। সো রিভাইজ করার সময় এটা দিয়ে উল্টা করে রিভাইজ করবা। আমি যা যা পড়াচ্ছি
সবার আগে যেটা পড়াইছিলাম ওইটা সবার আগে রিভাইজ করবো ওই সময়। আমি সবার লাস্টে যেগুলো পড়াবো ওইগুলা তুমি যে লাস্টে রিভাইজ করবে। আচ্ছা, সো এটা হচ্ছে ওই একই টাইপের ম্যাথ, জাস্ট একটু সূত্রটা উল্টা। এটা একটু তুমি HW করিও, ঠিক আছে? এটা তোমরা হোমওয়ার্ক করিও, হোমওয়ার্ক করে আমাকে গ্রুপের মধ্যে বইলো কত অ্যান্সার হয়েছে, ঠিক আছে? মধ্যমার দৈর্ঘ্য দেওয়া আছে, এটা বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে, একদম সেম ম্যাথ উল্টা। আচ্ছা, সো এটা একটু একজন করে আমাকে অ্যান্সারটা বলো তো, আমি সঠিক অ্যান্সারটা দাগাই ফেলি। 3.46 3.46। আচ্ছা, তাহলে এই হচ্ছে এটা সঠিক অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সবাই পারবা আশা করি, যারা করোনায় বাসায় করে ফেলো। আচ্ছা, এরপরে ম্যাথটা দেখো, এটা সহজ। এটা বলছে এই যে ত্রিভুজটা আছে EFD ত্রিভুজ, এই EFD ত্রিভুজে EL হচ্ছে একটা মিডিয়ান বা একটা মধ্যমা, ঠিক আছে? EL হচ্ছে একটা মধ্যমা। আচ্ছা, যদি মধ্যমা হয় তাহলে জানতে চাইছে LF এর মান, যখন কি এইটা দেওয়া আছে 3.5, এইটা 3.5 হলে এইটা কত এটা জানতে চাইছে। করো। স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? আমরা জানি যে এটা যেহেতু মধ্যমা, তার মানে LF ইকুয়ালস টু LD। তাহলে LF যদি হয় 3.5, LD কত হবে ভাই? 3.5 ই তো হবে। এই সহজ ম্যাথটা যদি এনডিসি ভর্তি পরীক্ষা দিয়ে দেই না, ধরো 25,000 পোলাপাইন এনডিসি তে ভর্তি পরীক্ষা দেয়, এই 25,000 পোলাপাইনের মধ্যে এই ম্যাথটা পারবে হচ্ছে 2,000 পোলাপাইন। বাকি এই ম্যাথটা পারবে কিন্তু 2 মিনিট চিন্তা করবে যে ভাই এত সহজ ম্যাথ কি দিছে নাকি এটা আমার কোনো বুঝতে সমস্যা হচ্ছে। এই জিনিস করবে হচ্ছে 8,000 পোলাপাইন, আর 10,000 পোলাপাইন কনফিউজড হয়ে পরে করে আসবে না, করবে না, ঠিক আছে? এই জিনিসটা একটু তোমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য। শেখাই তো সব না, পরীক্ষায় স্মার্ট হইতে হয়, পরীক্ষায় রিমাইন্ডার দেওয়ার জন্য এই জিনিসটা তোমাকে দিছি। যে অনেক সময় পরীক্ষায় এত সহজ জিনিস দিয়ে দেয় যে আমরা চিন্তা করে করতে পারি না যে আসলে কি এটা দিছে নাকি এর মধ্যে জটিল কোনো জিনিস আছে। সো পরীক্ষার সময় মাথাটা একদম ঠান্ডা রাখতে হয়, বুঝছো? এবং চিন্তা করতে হয় যে সবচেয়ে সহজ ভাবে আগে চিন্তা করবো, না মিললে সবচেয়ে কঠিন ভাবে চিন্তা করবো। এই তো ফারহানি এইভাবে চিন্তা করছিল যে এত সহজ ম্যাথ কি দিছে, বুঝছো? এটাই ব্যাপার, যে আগে সবার আগে সহজ করে চিন্তা করবো, এরপরে ঠিক ভাইয়া, আরো। আমি মাত্র এক্স ধরছি একটাকে, এইভাবে ক্যালকুলেশন শুরু করছি। আচ্ছা, যেমন এইটা দিলে তোমরা হয়তো পিথাগোরাসের ওই যে স্থূলকোণী ত্রিভুজের সূত্র টুত্র লাগাই দিতে পারো অনেকে, যে এইসব হয়তো লাগবে, কিন্তু আসলে একদমই সহজ। সো এই জিনিসটা রিমাইন্ডার দেওয়ার জন্য এই কোশ্চেনটা দিলাম। এটা একটু সবাই মাথায় রাখবা যে আগে সহজ, না মিললে তখন কঠিনে যাব, আগে সবার আগে সহজ ভাবে ফ্রেশ ভাবে চিন্তা করবো। আচ্ছা, খুব ভালো। এবার এইটা একটু করো, এইটা করে দেখি। আমি অনেকগুলো প্র্যাকটিস করাচ্ছি, একবারে থিওরি পড়াই এরপর প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমাদের মাথাটা খুলে একটু করো। তিন বলছো মনির, 4 বলছো প্রণয়, 8 একজন বলো। প্রভাকর বলছো 21, আহনাফ মুস্তাফি 4। আমি কয়েকদিন আগে একটা ভূতের গল্প পড়তেছিলাম, বুঝছো? ওই গল্পটা সম্ভবত একটা গল্পের নাম ছিল আহনাফ মুস্তাফির হার। তোমার নামই আহনাফ মুস্তাফি। ফারহান খান বলছো 4। আচ্ছা, অনেকেরই ভুল হচ্ছে, 3 হবে। সবাই কেন ভুল বলতেছো? আচ্ছা, দেখি আমরা করে যে পারি কিনা, ঠিক আছে? আচ্ছা, এখন এই ম্যাথটায় দেখো, এই ম্যাথটায় একটা স্ট্রেট ফরওয়ার্ড ত্রিভুজ আছে। ত্রিভুজটার নাম কি আছে? নাম আছে হচ্ছে UVW, এই একটা নাম দিছে। এরপর এই ত্রিভুজটার মধ্যে দুইটা মিডিয়ান আছে, দুইটা মধ্যমা আছে, একটা হচ্ছে এই এবং একটা হচ্ছে এই, এবং মধ্যমার মধ্যে একটা মধ্যবিন্দু দিছে। এগুলা কাজে লাগবে কিনা আমি জানি না, একই দিছে, ভালো কথা। এবার বলছে
কিউভি এর মান বের করতে বলছে। কিউভি মানে কোনটা? এইটা, ঠিক আছে, এইটুকুর মান বের করতে বলছে। যদি কিউভি ইকুয়ালস টু, কিউভির একটা সমীকরণও দিয়ে দিছে, ভালো কথা, কিউভি ইকুয়ালস টু এত, কিউভি ইকুয়ালস টু এত দিয়ে দিছে, তার মানে কি? আমি ওই যে তোমাকে বলছিলাম, মনে আছে সবার, যে আমি বলছিলাম যে কোনো একটা ম্যাথ আমি সলভ করতে যখন না পারবো, সহজ করার জন্য কি করব? উত্তরের আগের লাইন চিন্তা করব। তাহলে কিউভির মান দিয়ে দিছে, এইটাই তো আমার উত্তরের আগের লাইন, তাই না? এই লাইনে এর মধ্যে আমি উত্তর পাবো যদি এক্স এর ভ্যালু বসাই, তাহলে এক্স এর ভ্যালু আমার বের করা লাগবে। আর বলছে কি কিউ ডব্লিউ ইকুয়ালস টু এইটা, তাইলে এইটা হচ্ছে কিউভি, এটা হচ্ছে কিউ ডব্লিউ, এই দুইটা সমান না? যেহেতু এটা মধ্যমা দিয়ে বিভক্ত হয়েছে, আগের ম্যাথের কনসেপ্ট এটা আর এটা সমান, আগের ম্যাথের কনসেপ্ট যদি এটা হয়, তাহলে আমি লিখতে পারি যে কিউভি ইকুয়ালস টু কিউ ডাব্লিউ। এটা যদি হয়, এখন সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে। 7x - 7 ইকুয়ালস টু 4x প্লাস 5। আচ্ছা, সো এটা এদিকে আনলে হবে 3x, আর এইটা এদিকে নিলে হবে 12। তো x ইকুয়ালস টু হচ্ছে 4। এইটা মেবি অনেকে বলতেছিলাম x এর মান কি, এইটা মনে হয় বলতেছিলাম। যারা 3 বলছো এদের লজিকটা আমি বুঝলাম না। আচ্ছা, শুধু একজন প্রথমে সঠিক অ্যান্সার দিয়েছিল, আমি নামটা একটু পড়ি, কি দিয়েছিলাম কি, প্রভাকর বড়াই, প্রভাকর সঠিক অ্যান্সারটা দিছিল প্রথমে। এরপরে কি বলছো? কিউভি বের করতে। তাহলে কিউভির জন্য আমরা এখন জাস্ট কিউভির মধ্যে মান বসাবো। আমি তো পড়েই আসছি, কিউভি ইকুয়ালস টু দেওয়াই আছে 7x - 7। সো 7 ইনটু 4 - 7, 4 7 28 - 7 21, 21 হচ্ছে আমার অ্যান্সার। বুঝছো? তো এরকম দু একটা ম্যাথ কিন্তু দিতে পারে, এগুলা কিন্তু কিচ্ছু তোমার সিলেবাসের বাইরে না। এই ম্যাথের মধ্যে কোনো কনসেপ্ট কি তোমার সিলেবাসের বাইরে? বলো, কিছুই কিন্তু তোমার সিলেবাসের বাইরে না। কিন্তু তুমি কিন্তু এই ক্যালকুলেশনটাই ভর্তি পরীক্ষায় ঠান্ডা মাথায় করাটা হচ্ছে ব্যাপার। একটা ছোট্ট কনসেপ্ট তোমাকে এখানে দিছে যে মধ্যমা দিয়ে ভাগ হইলে দুইটা সমান ভাগে ভাগ হয়। এই জিনিসটা তুমি যদি ধরতে পারো, তাহলে এই ম্যাথটা তোমার জন্য কোনো ব্যাপার না। ঠিক আছে, এই ছোট্ট একটা জিনিস তুমি ধরতে পারছো, তুমি একটা ক্রিম কালার শার্ট 2 বছরের জন্য পরার যোগ্যতা অর্জন করতে পারবা। ঠিক আছে, আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্ট সহজভাবে চিন্তা করা শিখায়, কঠিন করে না। আমি যখন রণডেম ভর্তি পরীক্ষা দিব, আমার ভর্তি পরীক্ষাটায় মানে আমাদের একদম যে প্রথম প্রশ্নটা ছিল, এটা ছিল হচ্ছে বাংলা সেকেন্ডের, বুঝছো? এখন আমি 9 থেকেই হচ্ছে আমার কাছে এইগুলা ভালো লাগতো না, বাংলা ইংলিশ এইগুলো একটু বোরিং লাগতো। আর সারাদিন আমি ওই সায়েন্সের সাবজেক্টে দিয়ে, আর আমি অলিম্পিয়াড করতাম, তো সারাদিন এইগুলো পড়তাম, ওগুলো পড়ার টাইম একটু কম পাইতাম, বুঝছো? তো এইগুলো নিয়ে আমি খুব ভয়ে থাকতাম। প্রথম যে কোশ্চেনটা আসছে বাংলা সেকেন্ডে, কি একটা বিভক্তি অর সামথিং কিছু একটা দিয়েছে, এটা এত কঠিন ছিল আমি পারি না ওইটা, বুঝছো? যদি আমার বই মুখস্থ ছিল অলমোস্ট, বাংলা সেকেন্ড মনির চৌধুরী বইটা খুব ভালো, স্যারের বইটা আমার মুখস্থ ছিল, তাও আমি হচ্ছে প্রথম প্রশ্নটা পারি না। না পেরে আমি মোটামুটি ভাবছি যে আচ্ছা, এখানে তো এত মেধাবী ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে, এখানে আমি একটা পারি না মানে আমার আর চান্স হবে না, বুঝছো? তো যখন আমি ভাবছি যে আমার চান্স হবে না, তখন আমার মাথা মানে ঠান্ডা হয়ে গেছে। আমি আর প্যানিক না করে আরো কুল ভাবে পরীক্ষা দিছি বাকি পরীক্ষাটা, যে আচ্ছা এখন যা পারি সমস্যা নেই, এনডিসি তে না চান্স পাইলে ঢাকা কলেজে পড়বো। পরে এভাবে করে পুরো পরীক্ষাটা দিছি, তখন আমি দেখছি যে আলটিমেটলি বাকি সবগুলো কোশ্চেন আমি পারছি, বুঝছো? আমাদের সব 25টা কোশ্চেন ছিল, 25টার মধ্যে আমি 24টা পারছি আর একটা পারিনি, বুঝছো? তারপরে হচ্ছে আমি বুঝি না চান্স পাবো, কারণ বুঝি না এই জন্য যে আমি ভাবি না যে এত সহজ সহজ কোশ্চেন পোলামাইন পারবে না, এটা আমি ভাবি না। আমি ভাবছি 2000 মাত্র সিট, এই প্রশ্ন যে প্রশ্ন করছে তো 5000 পোলামাইন পারবে, বাট দেখা গেছে এইটাই মানুষজন পারে না। আমি আমার ফ্রেন্ডদের বলছিলাম যে চান্স হবে না, পরে আমার যখন চান্স হয়েছে আমার ফ্রেন্ডরা তো আমার উপর খেয়ে সেই রাগ করছিল, ভাবছিলাম আমি ইচ্ছা করে বলছি। আচ্ছা, এবার আমরা অনেক কিছু পড়ে ফেলছি, এই চ্যাপ্টারে কি কি দরকার, থার্ড চ্যাপ্টার পড়তেছি, এটার সবকিছু পড়ে ফেলছি। এখন তোমাদের যে জিনিসগুলো বাসায় নিজের পড়তে হবে, যেটা আমি মুখস্থ করলে কাজ হবে না, তোমারও মুখস্থ করতে হবে, সেটা একটু এখানে লিখে দিছি। প্রত্যেকটা উপপাদ্যের বিবৃতি, আমি বলছি উপাদ্যের প্রমাণ টমান লাগবে না, বাট বিবৃতিটা কি এটা আসতেই পারে, তোমাকে পরীক্ষায় বলতেই পারে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের বিবৃতি লেখো, অথবা তোমাকে ভাই জিজ্ঞেস করতে পারে ব্রহ্মগুপ্তের উপপাদ্যের বিবৃতি কি বলো। ঠিক আছে, অর্থাৎ স্টেটমেন্ট যেটা আছে প্রত্যেকটা থিওরেমের, এই জিনিসটা তোমার মুখস্থ করতে হবে। ঠিক আছে, কষ্ট করে যেমনি পারো করবা, আমি জানি না কেমনে করবা। এরপরে হচ্ছে পরিকেন্দ্র, এটার ইংরেজিটা আমি ভুল লিখতে পারি, আমি গ্রুপে জিজ্ঞেস করছিলাম তোমাদের যে ইংরেজিটা এটাই কিনা, আমি শিওর না, বুঝছো? সো পরিকেন্দ্রের সংজ্ঞা, ভরকেন্দ্রের সংজ্ঞা, লম্ববিন্দুর সংজ্ঞা, এটা মুখস্থ করবা। এই তিনটা জিনিস একটাই লাইনে থাকে, ঠিক আছে? এই তিনটা জিনিস সমরেখ, এটা একটু জানবা। এরপরে নববিন্দু বৃত্তের একটা বড় সংজ্ঞা আছে তোমাদের বইয়ের মধ্যে, দেখবো নববিন্দু বৃত্ত কি, এই নববিন্দু বৃত্তের ডেফিনেশনটা জানবা। এটার মধ্যে 9টা বিন্দু আছে, 9টা বিন্দু কানেক্ট করে একটা বৃত্ত হয়, সেই বৃত্তের ডেফিনেশনটা একটু জানবা। ঠিক আছে, এই কয়টা জিনিস পড়বা, কষ্ট করে পারবা? বলো পারবা সবাই, না কষ্ট হয়ে যাবে এতগুলো জিনিস মুখস্থ করতে? পারবো ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, এই পর্যন্তই। থার্ড চ্যাপ্টারে পড়া সবচেয়ে কম, অল্প একটু পড়া, এই পর্যন্তই পড়া। আচ্ছা 1 ঘন্টা হয়েছে, আর আমি
20-30 মিনিটের মধ্যে এই চ্যাপ্টার শেষ করে দিব, কারণ এটা কোনো চ্যাপ্টারই না, এটা আঁকা, আর পরীক্ষা কখনো আঁকা আসে না, বুঝছো? এরপরে সম্ভবত আজকে 3rd চ্যাপ্টার আমরা পড়তে পারবো, তাহলে তোমাদের বেশি প্রেশার হয়ে যাবে, মানে 13 নম্বর চ্যাপ্টারটা আমরা পরের ক্লাসে পড়বো। আচ্ছা, সো এইখানে হচ্ছে আমরা কয়েকটা কোণ সম্পর্কে জানি, যে কোণ কি, এরকম সহজ সহজ জিনিস তোমরা সবাই পারো। সম্পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি সবাই জানো, যে একটা মানে একটা সরল কোণের মধ্যে, সরি চলে গেছে, এটা যদি হয় x, এটা যদি হয় y, তাহলে একটা আর একটা কি সম্পূরক কোণ, তাই না? x প্লাস y 180 ডিগ্রি হবে, এইটা তুমি জানবা, জাস্ট এইটুকু জানবা, তাহলে তোমার তো জ্ঞান লাগলো না। সম্পূরক কোণ কি? x প্লাস y 180 ডিগ্রি হইলে x y এর সম্পূরক কোণ, y x এর সম্পূরক কোণ। এবার পূরক কোণ কি? সেম জিনিসটাই, বাট একটা 90 ডিগ্রি কোণের জন্য, তাই না? অর্থাৎ x প্লাস y ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, তাইলে x y এর পূরক কোণ, y x এর পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এইটুকু জানবো। এই তুমি এইভাবে মুখস্থ করলে হবে কি, যে ম্যাথে এই জিনিসটা সরাসরি আসবে না, আসবে ম্যাথে আসলে তোমার এইটা কাজে লাগাইতে হেল্প হবে। আর হচ্ছে ডেফিনেশন অবশ্যই জানা লাগবে। আচ্ছা, এরপর তোমার জানতে লাগবে কি, যে বিপ্রতীপ কোণ কি, ডেফিনেশন এগুলো, ঠিক আছে? বিপ্রতীপ কোণ কি, অনুরূপ কোণ কি, একান্তর কোণ কি জানা লাগবে। এখন আমি একটু তোমাদের একজনকে জিজ্ঞেস করব, একজন আমাকে অ্যান্সার দিবা, তোমরা বুঝো কিনা জিনিসগুলো, এটা বোঝার জন্য। আচ্ছা, লাবির আমাকে বলো যে এই কোণ নাম্বার 1 আর কোণ নাম্বার 5 এই দুইটা কেমন কোণ, বলো। বিপ্রতীপ নাকি অনুরূপ নাকি একান্তর? ভাই লাবির মনে হয় লিপ নিছে। লিপ নিছে? তাহলে তোমার নাম কি বলো? তুষা। আচ্ছা, তুমি বলো যে 1 আর 5 অনুরূপ কোণ, তাই না? করেসপন্ডিং অ্যাঙ্গেল। জি জি। এবার প্রভাকর বলো যে এই 4 নাম্বার কোণ আর এই 1 নাম্বার কোণ এই দুইটা কেমন কোণ? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। আচ্ছা, ঠিক আছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এবার বলো হচ্ছে, আচ্ছা এই 6 নাম্বার আর এই 8 নাম্বার এই দুইটা কেমন কোণ, এটা আমাকে বলো হচ্ছে ইউষা, বলো। বলো 6 আর 8 কেমন কোণ? এটাও তো মনে হয় অনুরূপ কোণ। সরল কোণ। এইটা সম্পূরক কোণ। এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ হবে এটা। সম্পূরক কোণ, পারছো? আচ্ছা, জি। এবার আমাকে একজন বললো যে দুঃখিত ভাইয়া, নেটে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমারটা আরেকজন বলে দিছে, সমস্যা নেই। আচ্ছা, তো আশা করি এই কনসেপ্ট গুলো তোমাদের খুব ভালো ক্লিয়ার। কেউ কি আসো যে এগুলো এখনো বুঝো না, যে বিপ্রতীপ কোণ কোনটা হবে, অনুরূপ কোণ কোনটা হবে, একান্ত কোনটা হবে? কেউ কি আসো, বলো। না ভাইয়া, পারবো। আচ্ছা ঠিক আছে, এটা যদি সবাই পারো খুব ভালো। আচ্ছা, এরকম যদি হয়, ক্লাসের মধ্যে অনেক ভালো স্টুডেন্ট আসো, এরকম যদি হয় যে 2-1 জন এরকম আসো যে কথা বলতে লজ্জা পাচ্ছ, যে ওরা তো সব পারে, আমি তো আসলে কিছুই পারি না, ভাইয়া যেগুলো বলতেছে কিছু পারি না, তাহলে সে আমাকে একটু পার্সোনালি ইনবক্সে নক দিবা যে ভাই আপনি ক্লাসে যা বলেন এগুলো তো আমি কিছু বুঝি না, ওরা তো সব পারে, কোনো সমস্যা নেই, তোমাকে আমি আলাদা করে এগুলো বুঝাই দিব, ঠিক আছে? এরকম আমার অনেক সময় হইতো যে দেখি ক্লাসে পোলাবেন সব পারে, আমি কোশ্চেন করতে লজ্জা পাচ্ছি খুব, যে ওরা সব পারে অথচ আমি কিছু বুঝতেছি না, সব মাথার উপরে দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে, মাথা দিয়ে মধ্যে দিয়ে যাচ্ছে না, এরকম হইতে পারে, ঠিক আছে? তাহলে আমাকে নক দিবা কষ্ট করে। আচ্ছা, এবার তোমরা মানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে খুব মজার কিছু জ্যামিতিক অঙ্কন আমরা করছি ছোটবেলা, তাই না? যে আঁকতাম, আঁকাগুলো খুব মজা লাগতো, বাট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাসার্ধটা বের করব, যে ব্যাসার্ধটা কেমন হবে। সো অন্তর্বৃত্ত মানে হচ্ছে ইন রেডিয়াস বের করো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, সো আর ইকুয়ালস টু নরমালি হচ্ছে a ডিভাইডেড বাই s। এখানে a দিয়ে বোঝায় হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া, একটা ত্রিভুজের এরিয়া। আর এস দিয়ে বোঝায়, তোমরা সবাই জানো, যে অর্ধ পরিসীমা, ঠিক আছে? সেমি পেরিমিটার, অর্ধ পরিসীমা বা সেমি পেরিমিটার। আচ্ছা, তোমাদের মধ্যে একজনকে আমি খুঁজতেছি, বাট সে ক্লাসে মনে হয় জয়েন দেয়নি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, সো এইটা হচ্ছে আমার সূত্র। এখানে 3টা সূত্র আছে, 3টা সূত্র খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথম সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে? কোন ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা, আসতেই পারে, ঠিক আছে? তাহলে কোন ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কেমনে আসবে পরীক্ষায় প্রশ্নটা,
দেখো ধরো এই একটা ত্রিভুজ, ঠিক আছে, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহু ধরো 3, একটা বাহু ধরো 4, একটা বাহু ধরো 5, ঠিক আছে, এবং ত্রিভুজটার চেহারা দেখে মনে হচ্ছে এটা কেমন ত্রিভুজ বলো তো একজন? কেমন ত্রিভুজ এটা? সমকোণী। সমকোণী। আচ্ছা তাহলে সমকোণী ত্রিভুজের জন্য আমরা উপরে ক্ষেত্রফল বের করবো কেমনে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর নিচে অর্ধ পরিসীমা কেমনে বের করবো? মানে হাফ ইন্টু 3 + 4 + 5, মানে পরিসীমার অর্ধেক। এবার এই হাফ কেটে দিলাম, উপরে 3 4 12, নিচে হচ্ছে 5 আর 7 12, তাই না? এটা হচ্ছে 1 একক। এভাবে আমরা বের করব, ঠিক আছে, এভাবে আমরা বের করব। এখন একটা শর্টকাট আছে, সমকোণী ত্রিভুজ যদি দেয় তাইলে একটা শর্টকাট আছে। সমকোণী ত্রিভুজের জন্য এই অর্ধ পরিসীমা সূত্রটা হচ্ছে r = a + b - c / 2, ঠিক আছে। আচ্ছা a + b - c / 2, সো এইটার জন্য আমরা এটা করে দেখি হয় কিনা। 3 + 4 - 5 / 2, সো 2/2 1, মিলছে না? মিলছে। আচ্ছা এখন অনেক সময় এটা যে সমকোণী ত্রিভুজ নরমালি তো আমাকে বলে দিবে না, যদি বলে দেয় খুব ভালো কথা, বলে দিলে তো আমি বুঝলাম, বাট অনেক ক্ষেত্রে আমাকে বলে দিবে না যে এটা সমকোণী ত্রিভুজ কিনা। আমাকে ভ্যালু দেখে অনেক সময় চিনতে হয় যে কোনটা সমকোণী। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, এবং এই কথাটা তোমরা হয়তো কোনো জীবনে কোনো একটা পর্যায়ে সেই জিনিসটা তোমাদের কাজে লেগে যাবে। সেটা হচ্ছে ভ্যালু দেখে আমরা অনেক সময় বুঝি যে, যেমন এইখানে ধরো 3 4 5 এই ভ্যালু তিনটা দেওয়া আছে, ঠিক আছে, আমি কিন্তু বুঝতে পারি যে 3² + 4² এই জিনিসটা 5² এর সমান হবে, বুঝছো? এটা সমান হওয়া মানে কি যে 3 4 5 এইটা একটা সমকোণী ত্রিভুজ ইন্ডিকেট করে। আবার এরকম আরো ভ্যালু আছে, কত ভ্যালু আছে বলো তো? 8 5 13 সম্ভবত, আমি একটু করে দেখি দাঁড়া। 8² + 5² হচ্ছে না 8 5 না, এখন আর মনে আসতেছে না ভ্যালুটা কত। 7 12 13 হ্যাঁ 7 12 9 12 15। হ্যাঁ এরকম অনেকগুলো আছে, তোমরা অনেকে জানো অনেকগুলো। সো এই ভ্যালুগুলো তোমরা একটু আলাদা করে খাতার মধ্যে লিস্ট করবা কয়েকটা, বুঝছো? কমন যে ভ্যালুগুলো লিস্ট করবা যে এই তিনটা এগুলো সব সমকোণী ত্রিভুজ ইন্ডিকেট করে, ঠিক আছে। এই ভ্যালুগুলো যদি তোমরা এরকম কিছু মনে রাখতে পারো তো অনেক জায়গায় অনেক প্রবলেম দেখবা যে তুমি খুব সহজে বুঝতেছো। একটা প্রবলেম সমকোণী ত্রিভুজ বলে দিলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়, অথচ তোমাকে এটা বলবে না, অথচ তুমি ভ্যালু দেখে এই জিনিসটা আইডেন্টিফাই করতেছো। এর থেকে মজার আর কিছু নাই। এটা আমরা মেডিকেলে কি করি জানো, যে ধরো তোমার বডির মধ্যে খুব বড় একটা ডিজিজ আছে, তোমার না, ধরো একটা মানুষের, ঠিক আছে, একটা মানুষের বডির মধ্যে খুব বাজে রকমের একটা ডিজিজ আছে। এখন এই ডিজিজটা আইডেন্টিফাই করা খুব কঠিন, বোঝাটা খুব কঠিন, কিন্তু আমি তোমার নখ দেখে বলে দিতে পারবো, নখের কালার দেখে বা নখের শেপ দেখে বলে দিতে পারবো যে তোমার শরীরের মধ্যে এই জটিল রোগটা বাসা বাঁধছে। এই জিনিসটা কিন্তু খুব বেশি মজার একটা ম্যাজিক্যাল জিনিস, তাই না? যে ছোট্ট একটা ইন্ডিকেশন দেখে অনেক বড় একটা জিনিস বলে দিতে পারা। ম্যাথ এরকম একটা মজার জিনিস। আমি যখন মেডিকেলে প্রথম আসছি আমি খুব ডিপ্রেস ছিলাম যে আল্লাহ কি বায়োলজি সারা জীবন দেখতে পারি নাই, সারা জীবন পছন্দ করি নাই, সেই বায়োলজি আমাকে এখন পড়তে হবে। অথচ যখন আমি দেখছি যে আমি ম্যাথ যতটা মজা পাইতাম এরকমই মজার ডায়াগনোসিস করা একটা রোগ, বা এরকমই মজার ওষুধগুলা কোন ওষুধ দিলে কোন জিনিস ঠিক হবে এটা বোঝা, তখন কিন্তু আমার এটা খুব ভালো লাগা শুরু করছে, বুঝছো? সো তোমরা আসলে ম্যাথ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের মধ্যে সিমেন্ট্রি থাকে, প্যাটার্ন থাকে, আর সিমেন্ট্রি আর প্যাটার্ন থেকেই ম্যাথের জন্ম, ঠিক আছে। সো এগুলো তোমরা খুব ভালো করে একটু শিখবা, দেখবা যে সব জায়গায় উপকৃত হইছো। আচ্ছা সো এটা তো বলেই দিছি অলরেডি এই কোশ্চেন। কোন ত্রিভুজের তিনটা বাহু যথাক্রমে 3 4 5 একক হলে অন্তর্ব্যাসার্ধ কত তো বের করে ফেলতে পারবা। আর এটা যে সমকোণী ত্রিভুজ এটা তো তুমি এই ভ্যালু দেখে বুঝে যাবে। সো তুমি এই সূত্র বসাবা, মান বের করবা, ডান। এটা করতে তোমার সর্বোচ্চ সময় লাগবে কতটুকু জানো? 10 সেকেন্ড। 10 সেকেন্ডের বেশি 1 মিনিটও লাগবে না, মানে 1 সেকেন্ডও লাগবে না। আচ্ছা এবার আচ্ছা বোরিং লাগতেছে? প্রায় কতক্ষণ হয়েছে? বেশিক্ষণ হয় না, 1 ঘন্টা 15 মিনিট হয়েছে। কারো বোরিং লাগতেছে যে আর মাথায় ঢুকতেছে না, এরকম কেউ আছো? আশা করি নাই। যারা আসো তারা বের হয়ে গেছে। আচ্ছা বলছে ত্রিভুজের বহির্ব্যাসার্ধ বের করো। বহির্ব্যাসার্ধ বলতে বুঝায় যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর উপর অঙ্কিত ব্যাসার্ধ। এটা একটা ত্রিভুজের 3টা বহির্ব্যাসার্ধ থাকতে পারে, ঠিক আছে। এইখানে দেখো বি বাহুর উপরে একটা বি বাহুর উপরে একটা বৃত্ত আছে, ঠিক আছে, এই বৃত্তের বহির্ব্যাসার্ধ বের করছে। আবার এই এ বাহুর উপরেও তো আঁকতে পারতো, এই বাহুটা আর এই বাহুটা প্রলং করতো, এইটার উপরে আঁকতো, এরকম পারতো না? আবার এইটা বড় করে এইটার উপরে আঁকতো, এরকম পারতো। সো একটা ত্রিভুজের 3টা বহির্ব্যাসার্ধ থাকতে পারে, ঠিক আছে। ব্যাসার্ধ হচ্ছে এইটা, ব্যাসার্ধ হচ্ছে এইটা, ব্যাসার্ধ হচ্ছে এইটা, ঠিক আছে। এই সবগুলোই সমান, কারণ একটা বৃত্তের সবগুলো ব্যাসার্ধ সমান। সো এই ত্রিভুজের বহির্ব্যাসার্ধ কত হবে এটা আমাদের একটু ক্যালকুলেট করে বের করা লাগবে। সো এইটা সূত্রটা খুব সহজ। সূত্রটা হচ্ছে
r equals to root over s into s minus a s minus b s minus c divided by s minus যে বাহুটার উপরে বহির্ব্যাসার্ধটা রাখছি ওইটা, ঠিক আছে? এটার জন্য b, যদি আমি এর উপরে রাখতাম এখানে a দিতাম, সি এর উপরে রাখতাম এখানে c দিতাম, এবং এটাকে শর্ট করে লেখা যায় উপরে যে এই জিনিসটা তোমাদের খুব পরিচিত, এটা তোমাদের খুব পরিচিত, তোমাদের মধ্যে অনেকেই বলতে পারবে এটা কি। সো এটা হচ্ছে, এটাকে আমরা একটু কাজ করে এটাকে a ডিভাইড বাই s মাইনাস b লিখতে পারি, এবং এই a কি, এই a হচ্ছে সেই ক্ষেত্রফল যা আমরা জানি, এবং এই s কি, এই s হচ্ছে সেই অর্ধ পরিসীম, ঠিক আছে? এবার তোমরা চাইলেই কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর উপরে অঙ্কিত বহির্ব্যাসার্ধ বের করতে পারবে। আচ্ছা, সো যদি পারো তাহলে এই ম্যাথটা আমাকে ভাইয়া রোড কোথায়? ভাই ওই- একটু আগের পেজটা সামনে নিয়ে যান, স্ক্রিনশট দিবেন। এটা হচ্ছে মাঝখানে কিছু ক্যালকুলেট হয়েছে, বুঝছো লাবির? মাঝখানে কিছু ক্যালকুলেশন হয়েছে, ওইখানে চলে গেছে, ওই ক্যালকুলেশন তো আর মনে রাখা লাগবে না, তোমার সূত্র মনে রাখা লাগবে, এই জন্য ওইগুলো আমি তোমাকে দেখাই না। ঠিক আছে ভাইয়া। আর দেখবা বইয়ের মধ্যে সরাসরি এই জিনিসটা আছে, বইয়ের রিডিংটা যখন তুমি পড়বা, আমার ক্লাসের পর কিন্তু সবাই অবশ্যই বইটা সুন্দর করে রিডিং পড়বা, পড়ার মধ্যে তুমি দেখে যাবা যে মধ্যে স্টেপগুলো দেখে ফেলবা। এবার এই ম্যাথটা একটু সবাই করে আমাকে এই চ্যাট বক্সে অ্যানসার বলো। দেখবা তোমরা যারা রেগুলার লাইভ ক্লাস করো ভালো করে, এই যে রেসপন্স করো ক্লাসে, তোমরাই চান্স পাবা ইনশাআল্লাহ, আর যারা করো না তারাও চান্স পাবা ইনশাআল্লাহ। যাবে, তোমাকেই খুঁজছিলাম, তুমি সে উত্তেজিত এইচএসসি 27 ব্যাচ যে অনেক বেশি পড়তে চাও, তাই না? তোমাকে প্রত্যেক পরীক্ষা ভালো করতে হবে, ভালো করে পড়ে। আর তুমি হচ্ছে কি জানো, তোমার সমস্যা আছে, পড়া বুঝতেছো না, ক্লাসের পরে তুমি আমাকে একটু নক দিও, ওর সাথে কথা বলবো। না আমাদেরও সমস্যা আছে। হ্যাঁ, যাদের সাথে সমস্যা আছে সবার সাথে আলাদা করে কথা বলবো। করো করো, ম্যাথ করো। আমি আগে বুঝছো এক ভাইয়ার ক্লাস করতাম ম্যাথের জন্য, মানে এইচএসসি লাইফে, একটা তোমরা নাম বললে চিনবা, আমি নাম বলবো না, হয়তো এই ক্লাস অনেক জায়গায় চলে যাবে এই জন্য। ওই ভাইয়া হচ্ছে খুব ভালো পড়ায়, খুব ফেমাস, তোমরা অনেকেই তার ক্লাস করবা। উনি এরকম করতো যে ম্যাথ একটা দিত, করে দিত, ম্যাথ একটা কোশ্চেন তুলতো, করে দিত, কোশ্চেন তুলতো, করে দিত। সো ওনার ক্লাস করে করে আমি ম্যাথ ক্লাস যখন শেষ করছি, তখন আমি একটা সময় রিয়েলাইজ করছি যে ভাই আমাকে চিন্তার টাইম দেয় না, মানে আমি যে 5 মিনিট চিন্তা করবো এই ম্যাথটা আমি পারি কিনা এটা চেষ্টা করবো, এই টাইমটা আমাকে কখনোই দেয় না, কারণ এরকম করলে ক্লাস টাইম বড় হয়ে যায়, বুঝছো? আর অনলাইনে ক্লাস টাইম বড় হয়ে যাওয়া একটা প্যারা। সো পরবর্তীতে আমার হয়েছে কি, আমি দেখছি যে আমার চিন্তার ক্ষমতা একটু কমে গেছে, আমার মানে কোনো একটা ম্যাথ দেখি একবারে দেখায় পারি না, গিভ আপ করে দিতাম, বুঝছো? পরে আমি এরকম পুরো বইটা আবার এভাবে একা একা চিন্তা করে করে একবার শেষ করছি, তখন আমি হচ্ছে এই জিনিসটা রিয়েলাইজ করছি। সো এইটার পর থেকে আমি যখনই, মানে আমি তো অনেক জায়গায় কোচিং এ পড়াই, রেটিনায় পড়াই, সিলেটে অনেকগুলো অফলাইন কোচিং এ পড়াই, বা বিভিন্ন সময় অনলাইনে পড়াই, এই সময় মানে তোমাদের চিন্তা করার একটা টাইম দেওয়ার চেষ্টা করি, বুঝছো? মানে আমার পার্সোনাল লাইফে আমি যখন কোনো টিচারের কাছ থেকে কোনো একটা যে কোনো ফিডব্যাক গ্রহণ করছি, ওই ফিডব্যাকটা তোমাদের উপর দেওয়ার চেষ্টা করি। 11.27, 25.93, ডিফারেন্স ইজ 14.66। মুশফিক, ভেরি ফাস্ট, ভেরি গুড। আর একজন অ্যান্সার বললি আমি ম্যাথটা করে দেবো। আহনাফ আরেকটা অ্যান্সার বলছো, যদিও হতেও পারে, কার অ্যান্সার ঠিক আমি এখনো জানি না, আমি করিনি ম্যাথটা। আহনাফ মুস্তাফি বলছো 6.29 সেন্টিমিটার, দীপ্ত বলছো 14.5। আচ্ছা আমরা করি, দেখি কি হয়। আচ্ছা বলছে কি আগে দেখি, বলছে হচ্ছে 5, 7, 11 সেন্টিমিটার মাত্রা অন্তর্ব্যাসার্ধ বের করতে বলছে, আর বৃহত্তম বাহুর উপর অঙ্কিত বহির্ব্যাসার্ধ বের করতে বলছে, এরপর দুইটা পার্থক্য বের করতে বলছে। ভালো, সো আমরা প্রথমে অন্তর্ব্যাসার্ধটা বের করি। অন্তর্ব্যাসার্ধ সূত্র কি শিখছি, a ডিভাইডেড বাই s, তাই না? আচ্ছা এটা হচ্ছে 5, 7, 11। 5, 7, 11 কি সমকোণী ত্রিভুজের মাত্রা?
না। সো এটা কিন্তু সমকোণী ত্রিভুজের মাত্রা না। সো সমকোণী ত্রিভুজের মতো করে আমরা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে এটা করে ফেলতে পারবো না। এটার জন্য আমার কি করতে হবে, ওই যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এইটা করতে হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই আমার অর্ধ পরিসীমা আর কি এ প্লাস মানে হাফ, সরি 4 শেষ হয়ে গেল নাকি পেন, না এ প্লাস বি প্লাস এটা করতে হবে। সো আমি একটু ক্যালকুলেটর ডিরেক্ট করে ভ্যালুটা বসাই, আগে একটু অর্ধ পরিসীমাটা বের করি। এস ইকুয়ালস টু কত এটা বের করি, 7 যোগ 5 যোগ 11 বাই 2 আসে হচ্ছে 11.5। এবারে 11.5টা আমি বসাবো ওখানে, 11.5 মাইনাস 7, 11.5 মাইনাস 5 আর হচ্ছে 11.5 মাইনাস 11। এবার এটাকে ভাগ দিব হচ্ছে কিছুদিন আগে এটা বের করে ফেলি। সো উপরে থাকে হচ্ছে আমার 12.96 আর নিচে থাকে হচ্ছে হাফ ইন্টু, আচ্ছা নিচে তো ডিরেক্ট 11.5 আর কি, এক দশমিক 1287 ভাগ 1.127 সেন্টিমিটার, ঠিক আছে। এইটা হচ্ছে আমার আসছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তাই না, অন্তর্ব্যাসার্ধ। আর বৃহত্তম বাহু কোনটা, 11। তাহলে বৃহত্তম বাহুর উপর যেটা অঙ্কিত লম্ব হবে এটা হবে a ডিভাইডেড বাই s মাইনাস 11। তাহলে s তো আমরা অলরেডি জানি আর a ও আমরা অলরেডি জানি। a কত আসছে আমাদের 12.96 আর এটা s হচ্ছে 11.5 মাইনাস 11। সো এটা কত আসে, উপরে আসে 12.96, নিচে হচ্ছে 0.5। সো এটা আসে হচ্ছে 25.92 এরকম নাকি। সো এবার আমি ডিফারেন্স বের করব, ডিফারেন্স হবে r2 মাইনাস r1, এটা হবে হচ্ছে মাইনাস 1.12। সো অ্যানসার আসে 24. তোমাদের কারোর সাথে কেন মিললো না, হয়তো তোমার ঠিক হয়েছে অথবা আমার ঠিক হয়েছে, এরকম হতে পারে। এখন কি তোমাদের অ্যানসার কি আমার সাথে মিলছে, একটু বলো তো যে আমার কথা ভুল হয়েছে কিনা। ভাইয়া আমার তো মনে হয় আমি এই যে বহির্বৃত্তে ব্যাসার্ধ সূত্র ভুল লিখছি। আচ্ছা বাকিরা একটু বলো, আমার কোনো ভুল হয়েছে ম্যাথে, ভুল হওয়ার কথা না, তোমাদের সামনেই তো করলাম। তারপরে কোনো ভ্যালু ভুল হইতে পারে, এরকম হইতে পারে যে কোনো ভ্যালু ভুল হয়েছে যেন জিজ্ঞেস করতেছি, সম্ভবত হয় নাই, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সূত্র a বাই s আর এটা হচ্ছে a বাই s মাইনাস 11। এরকম হইলে দুইটা বের করবে, দুইটা বের করে দুইটা ডিফারেন্স বের করে ফেলবা, শেষ। এখন এখানে অনেকগুলো ভ্যালু নিয়ে কাজ, বুঝছো, অনেকগুলো ভ্যালু নিয়ে কাজ হইলে অনেক সময় দেখা যায় আমাদের ক্যালকুলেশনে একটু মিস্টেক হয়। আমরা একটু ফ্রেশ ভাবে করার চেষ্টা করব, মানে এক লাইনের মধ্যে পুরোটা ক্যালকুলেটরে বসাই আমার করে ফেলতে হবে, এটা করবা তোমরা। আরো প্র্যাকটিস করবা, আরো প্র্যাকটিস করবা, যখন অনেক দক্ষ হয়ে যাবা দেখবা তুমি ক্যালকুলেটরের উপর সবকিছু একসাথে বসায় করে ফেলতে পারছো, খাতায় কিছু তোলাই লাগে না। বাট যখন একটু তুমি নুব, তখন তুমি একটু নুবদের মতো ম্যাথ করবা, একটু বেশি লাইন করবে, ঠিক আছে। এবং পরীক্ষার আগে আগে তোমার এই স্কিলটা অর্জন করে ফেলতে হবে যে এই ম্যাথটা আমি একবারে ক্যালকুলেটরে তুলে একবারে অ্যান্সার বের করবো। তো আশা করি এটা সবাই বুঝছো, ঠিক আছে। আচ্ছা এবার পরিবৃত্ত কাকে বলে, এইটার পরিবৃত্তটা একটু ছবি এঁকে চেহারাটা এঁকে দেখাই দিছি যাতে তোমাদের আর কি পরে বুঝতে সমস্যা হয় যে টার্মটা আসলে কি, বহির্বৃত্ত টার্মটা কি আর পরিবৃত্ত টার্মটা কি। বহির্বৃত্তে দেখো, বহির্বৃত্তে কিন্তু আমার যে বৃত্তটা এটা কি বৃত্তের কোনো বাহুর মানে শীর্ষবিন্দুকে টাচ করছে, করে নাই, শুধু একটা বাহুর মধ্যবিন্দুকে টাচ করছে, শীর্ষবিন্দুকে টাচ করে নাই। কিন্তু যেটা আমি পরিবৃত্ত আঁকছি এটা কিন্তু তিনটা বাহুরই শীর্ষবিন্দুকে টাচ করে গেছে, তাই না, তিনটা শীর্ষবিন্দুকেই টাচ করে গেছে। এই জিনিসটা একটু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। সো এটার জন্য আমার একটা সূত্র আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ বের করে একটা সুন্দর একটা সূত্র আছে, আমার অনেক ভালো লাগতো এই সূত্রটাকে, কারণ এই সূত্রটা হচ্ছে এবিসি ডিভাইডেড বাই 4a এবং এই এ কোণে এটা হচ্ছে সেই ক্ষেত্রফল, ঠিক আছে। এবং এবিসি আশা করি সবাই চিনো, এবিসি কে। সো এইটা দিয়ে তোমাদের ম্যাথ আসতে পারে। এখন ম্যাথ দিলে তো এমনি পারবা। ধরো আমি তোমাকে বললাম যে একটা ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে 3 4 5, এবার এইটার তোমরা ই করো, পরিবৃত্তের ব্যাসার্ধ বের করো, বের করে বলো কত। হ্যাঁ ইউসা ঠিক বলছো, পরিবেষ্টন করা বৃত্ত। আজকে তোমাদের মধ্যে কাকে যেন আমি রাস্তায় দেখলাম
ওই যে জুবাইরকে সম্ভবত। জুবাইর ক্লাস করতেছে না। আচ্ছা করো, এটা করো করো, কত হয়েছে বলো। ওয়ান পয়েন্ট সিক্স। হুম 2.5 বলছো মুশফিক। আচ্ছা দেখি এ বি সি ডিভাইড বাই 4a বের করা লাগবে। সো এইটার ভ্যালুগুলো দেখে আমি বুঝতেছি এটা কি, এটা সম্ভবত ওই সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে 3 × 4 × 5 আর নিচে হচ্ছে 4 × হাফ × ভূমি হচ্ছে কত 3 × 4। এই হয়ে গেল। তাহলে এই 3 কাটি, এই 4 কাটি, আর এই 2 দিয়ে এই 4 কাটি, থাকে 2। তো নিচে থাকবে 2, তো 5/2 হচ্ছে 2.5। দেখছো ক্যালকুলেটরের ওটা কিছুই লাগে না, 2.5 এটা হচ্ছে অ্যান্সার। সো আশা করি সবাই পারছো না সবাই? আচ্ছা সো এরপরে আমরা কি করব, এইটা তোমাদের হায়ার ম্যাথ বইয়ের লাস্টে একটা কথা আছে যে ত্রিভুজ অঙ্কনের কয়টা পদ্ধতি আছে টোটাল। সো এটা হচ্ছে 82টা পদ্ধতি আছে। এনডিসি নরমালি করে কি যে বইয়ের মধ্যে যে জিনিস কেউ খেয়াল করে না ওই জিনিস থেকে কোশ্চেন দেয়। সো এই জিনিসটা আমি একটু তোমাদের লিখে দিছি যাতে তোমাদের চোখে পড়ে। ঠিক আছে, পরীক্ষায় দিয়েছিলাম সম্ভবত একটা। ত্রিভুজ অঙ্কনের মোট 82টা পদ্ধতি আছে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা এবারে চ্যাপ্টার 13 ঘনজ্যামিতি, কিন্তু যেহেতু 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে তোমাদের যে অ্যাটেনশন স্প্যান এটা ফুলফিল হয়ে গেছে। অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট তোমাদের অ্যাটেনশন স্প্যানের বেশি টাইম আমি তোমাদের পড়াইতে পারি না, কারণ আমি জানি তোমাদের মাথায় ঢুকবে না পড়া। সো আমরা ওই চ্যাপ্টারটা আবার পরের ক্লাসের সাথে কভার করে ফেলবো, ঠিক আছে? যেটুকু পড়াইছি সবাই বুঝছো বলো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি এই পরীক্ষার এই চ্যাপ্টার দিয়ে যে এক্সাম নিব এটা তোমরা সবাই ফাটাই দিবা। পরীক্ষার মানে যা পড়াইছি এর বাইরে কিছু দিব না। আমি চাই প্রত্যেকে ফুল মার্ক পাও, কারণ এই চ্যাপ্টারে সবকিছু পড়াইছি তোমাকে। এবং এই পরীক্ষা কবে হবে ভাইয়া? যে কখন হবে জানাই দিব, এটা আমি ঠিক আছে। কোশ্চেন করার পর জানাই দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। ইয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।